গল্প মাপল লিফে দেশে, লেখায় সুকন্যা ঈশা। ননদের কঠোর কণ্ঠে শোনা মন্দ কথা সহ্য করতে না পেরে সেই কবে থেকে নিজেকে কক্ষবন্দী করেছে শরৎ। পাশেই শুয়ে আছে ছোট্ট 13 মাসের মেয়ে ফুল, যাকে আঁকড়েই আপাতত তার বেঁচে থাকা। রাত হয়েছে গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, কেবল কাজের মেয়েটা ছাড়া। কক্ষের পাখার শব্দে, বাইরের নিশাচরের ক্ষীণ ডাক কিংবা চিঠি পোকার সুর, কোনাটাই কক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছে না। চোখ বুজে, পেটে তীব্র ক্ষুধা নিয়ে জেদি শরৎ শুয়ে রয়েছে একাকী। হঠাৎ দরজায় করাঘাত তার কানে পৌঁছায়। উঠে বসল সে, শাড়ির আঁচল বক্ষে টেনে টুনে ধীর গতিতে বিছানা থেকে নেমে এগিয়ে গেল। কাঠ নির্মিত দরজাটা নিঃশব্দে খুলে দিয়েই সরে দাঁড়ালো মেয়েটা। মুহূর্তেই দরজা ঠেলে অবসন্ন শরীরটা টেনে রুমে প্রবেশ করলো অভ্র। শরৎ গিয়ে শুয়ে পড়ল পুনরায় নীরবে, কোনো শব্দবিহীন। অভ্র তার গলার স্টেথোস্কোপ ও এপ্রন আলনায় ঝুলিয়ে রাখতে রাখতে একবার বউয়ের কায়ের পানে ক্লান্ত নজর দিল। স্টাডি টেবিলে হেলায় পড়ে থাকা একটা ডায়েরি নিয়ে খুব সতর্কতার সাথে সেই ডায়েরির এক নির্দিষ্ট পাতা উল্টালো সে। পড়ল সেই চিরচেনা লেখা, যা সে পড়ে আসছে গত 3 বছর ধরে, তার বউয়ের অগোচরে। সেই ডায়েরিতে নেই অন্য কোনো লেখা, সব পাতা ফাঁকা, কেবল একটা পাতা ছাড়া। কয়েক মুহূর্ত পরে মৌনতায় দীর্ঘশ্বাস ছেড়ে ডায়েরি বন্ধ করলো অভ্র। অতঃপর তোয়ালে নিয়ে চলে গেল সে বাথরুমে। স্বামীর প্রস্থান ভোগ করতে পেরে শরৎ তার চোখের জল বিসর্জন দিল। আবেগী মনকে সামলাতে না পেরে ফুপিয়ে উঠল শিমুল তুলোর তৈরি নরম বালিশে মুখ গুজে। অল্প কিছুক্ষণের মাঝেই বাথরুম থেকে বেরিয়ে এলো অভ্র। গলায় ঝোলানো তোয়ালে দিয়ে এলোমেলো ভেজা চুলগুলো মুছেই তা মেলে দিয়ে এলো বারান্দায়। পর্যবেক্ষণ করলো তার বউয়ের গতিবিধি, কিন্তু কোনো পরিবর্তন না দেখে অগত্যা বলল মোটা স্বরে, খেতে দাও শরৎ, নিয়ে খেতে পারবেন? না হয় আজ শুভ্রাকে বলুন ভাত বেড়ে দিতে। ভালো লাগছে না আমার। নম্র ভঙ্গিতে কোমল স্বরে তাৎক্ষণিক প্রত্যুত্তর করল শরৎ। মুখ গুজে রইল বালিশে। অভ্র কিছু বলল না জবাবে, কেবল শরতের ক্ষীণকায় ধরা কণ্ঠস্বর লক্ষ্য করল সে। আর পোশাক পরিধানের পরপরই নীরবে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরে গিয়ে নিজেই নিজের খাবার বেড়ে নিয়ে খেয়ে নিল সেখানেই। শুভ্রাকে বলল ঘুমিয়ে পড়তে। অপরদিকে শরৎ মৌন দুঃখ অবিলাসে নিমগ্ন। প্রেমের বিয়ে না হলে কি দাম্পত্য জীবনে ভালোবাসা থাকে না? ভালোবাসা যায় না একে অপরকে? কিছুক্ষণ পরে রুমে আবারও কারো বিচরণ অনুভব করে শরৎ সম্পূর্ণ সজাগ হলো। তার ভাবনার অনলে পড়ল জল। শুনল অভ্র গাম্ভীর্যপূর্ণ স্বর, শরৎ ওঠো। মেয়েটা নড়ল অব্দি না। অনর ভঙ্গিতে পড়ে রইল যেন সে গভীর ঘুমে অচেতন। অভ্র হয়তো বুঝল তার বধূর অভিনয়। হাতে থাকা ভাতের থালা সাইড টেবিলে রেখে হেঁচড়া টানে তুলে বসিয়ে দিল সে শরৎকে। আচানক ঘটে যাওয়া ঘটনায় স্তম্ভিত শরৎ হাবলার মতো তাকিয়ে রইল তার অর্ধাঙ্গের দিকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার নজর নিবন্ধ হলো অভ্র কাজে। ভাতের থালার এক নির্দিষ্ট অংশে ভাত টেনে নিয়ে তাতে মাছের ঝোল মাখাতে ব্যস্ত সে। শরৎ এবার আর অবাক হলো না, একটু স্বস্তিতে বসল। মাঝে মাঝে এভাবে ভাত খাইয়ে দেয় তাকে অভ্র। খাওনি কেন? ভালো লাগছিল না। অভ্র ভাতের লোকমা তুলে ধরল তার বউটার অধরশ্রীর কাছে। শরৎ হা করল, টপাটপ খেয়ে নিল যেন সে অভ্র হাতে খাওয়ার জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। সময়ের গতিতে একেবারেই কোনো শব্দ, কোনো বাক্য, কোনো প্রকার প্রশ্ন উত্তর ছাড়াই শরৎ তার সব ভাত শেষ করল বাধ্য মেয়ের মতো। খাওয়া শেষে অভ্র নিজেই তার মুখ মুছে দিল। তারপর রান্নাঘরে গিয়ে থালাটা রেখে সেই গড়গড় পায়ে বিছানার অপর পাশে গিয়ে শুয়ে পড়ল। একটুখানি ভালো হয়ে ওঠা মনটা খারাপ হলো মেয়েটার পুনশ্চ। হৃদয় মাঝে তাচ্ছিল্য তার বাদ্যযন্ত্রের ক্ষীণ সুর বাজে তার। মানুষটা কেবল তার দায়িত্ব পালন করে যায়, এর চেয়ে বেশি কিছু নয়। শরৎ তার মেয়েটার কপালে একটা আদরে চুমু এঁকে বিছানা থেকে নামে। ধীরে ধীরে চলে যায় বারান্দায়। গ্রিল ধরে আকাশপানে মুখ করে চেয়ে থাকে সেথায়। কর্ণগোচর হলো ঝিঝি পোকার অবিরত আওয়াজ। অদূরে দেখা গেল একদল জনৈকেদের, যারা নিজেদের আলো ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে মধ্যরাতে শহরতলিতে।
চোখ জোড়া ভিজে একাকার হয় শরতের। বাবাকে মনে করছে সে। ঠিক 5 বছর বয়সে বাবার দেওয়া কথাখানা মনে মনে ঘোরাঘুরি আরম্ভ করেছে এই মুহূর্তে। অধরালয় নাড়িয়ে বিড়বিড়ায় সে সহসা। বলেছিলে একজন রাজপুত্র এনে দেবে বাবা। তুমি তোমার কথা রাখনি। মাকে নিয়ে গেলে সাথে। শত গালমন্দ তুচ্ছতার পরে মামারা একজন রাজপুত্র এনে দিয়েছে, যে দেখতে সত্যিই রাজপুত্রের মতো। কিন্তু আমাকে সেই রাজপুত্র হয়তো ভালোবাসে না বাবা। সে ভালোবাসে তার পরিবারকে, সে ভালোবাসে তার পেশাকে। আমার প্রতি তার অনুভূতি কেবল দায়িত্ব সম। দায়িত্ব পালনে সে আমাকে খাইয়ে দেয়, দায়িত্ব পালনে সে আমার তীব্র জ্বরে ঔষধ দেয়, জল পড়তে দেয়। হতে পারে দায়িত্ব পালনে, পরিবারের ইচ্ছে পূরণে সে তার মেয়েটাকে পৃথিবীর আলো দেখিয়েছে। একজন বাবার দায়িত্ব পালনে মেয়েটাকে মাঝে মাঝে একটু আদর যত্ন দেয়। স্বল্প শব্দে ফুপিয়ে কাঁদছে শরৎ। বাবার প্রতি জমে থাকা অভিমান প্রকাশ করল। তারপর মনের সকল অভিযোগ আকাশে তারা হয়ে যাওয়া বাবাটার কাছে পেশ করল। মৃদু স্বরে বলে উঠল পুনরায়, তুমি আর মা ছাড়া আমাকে কেউ আদর করেনি বাবা। কেউ ভালোবাসেনি, কেউ না। আর সেই আদর আমি খুঁজেছি ছোটবেলাতেই। বিষাদিত মনখানিকে একটু সান্ত্বনা দিয়ে শরৎ বিছানায় ফিরে এলো। দেখল ফুলকে অভ্র বুকের উপর তুলে নিয়ে ঘুমোচ্ছে। মেয়েটার ছোট্ট মাথায় প্রতি মুহূর্তে হাত বুলিয়ে যাচ্ছে সে। ফুলও খুব আয়েশ করেই বাবার বুকে ঘুমিয়ে আছে, যেন সে জানে ইতিমধ্যেই বাবার বক্ষস্থল সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। পৃথিবীর কোনো প্রাণী, কোনো অস্ত্র তাকে স্পর্শও করতে পারবে না। কারণ তার বাবা তাকে দিয়েছে আস্ত একটা বুক, যে বুকে সে এই মুহূর্তে লেপ্টে রয়েছে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, ভীষণ শান্তিতে। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্ত অবলোকন করে শরৎ তার অশ্রুকোণে ম্লান হাসি টানল। বিছানায় তার জন্য বরাদ্দকৃত স্থানে পাশ ফিরে শুয়ে পড়ল সেও। চেষ্টা করলেও ঘুমানোর। সকাল সকাল বাড়িতে চেঁচামেচির আওয়াজে অভ্রতলে পরনে বেরিয়ে এলো রুম থেকে। ডাইনিং টেবিলের ওপর অনেকগুলো ছোট মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। একপাশে পড়ে রয়েছে মাঝারি আকারের সিলভারের হাড়ি। সম্পূর্ণ রুম জুড়ে ভেসে বেড়াচ্ছে মাছের আষ্টে গন্ধ। কিন্তু এসব তো থাকার কথা রান্নাঘরে, ডাইনিং এ নয়। শরৎ একপাশে বোবার মতো দাঁড়িয়ে রয়েছে মাথা নিচু করে। তার সামনে বসে থাকা শাশুড়ির রক্তচক্ষুকে এড়িয়ে যাওয়ার সাহসে পাচ্ছে না। গলা উঁচিয়ে কথা বললেই যদি তেড়ে এসে গলায় বটিটা বসিয়ে দেয়, তখন তার ফুলটা যে একা হয়ে যাবে এই পৃথিবীতে। কি হয়েছে এসব? মা, এখানে এইরকম বিশ্রী অবস্থা কেন? ছেলের প্রশ্নে মা ক্ষোভে ফেটে পড়লেন। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছেলের দিকে এগিয়ে এলেন ব্যগ্র গতিতে। বললেন উচ্চস্বরে, তোর বউকে জিজ্ঞেস কর না। আমার মেয়েটা ছোট মাছের ঝোল দিয়ে দুটো ভাত খেয়ে যেতে চেয়েছিল। ভার্সিটিতে নাকি আজ অনেক চাপ, তাই তোর বউয়ের কাছে আবদার করেছিল যেন সে ভরে উঠে ছোট মাছের ঝোলটা করে রাখে। কিন্তু তোর বউ তো এই বাড়ির রানী, মহারানী সে। বেলা না ফুরোলে তার ঘুমই ভাঙে না। অভ্র তার ভ্রু কুঁচকে তাকালো শরতের দিকে। দেখে মনে হচ্ছে শত যুগের কান্না আটকে রেখেছে মেয়েটা। কি লালচে তার মুখমণ্ডল। হাতের তালুতে হাত ঘষতে ঘষতে যেন রোদে পড়া সেই ত্বকের চামড়া তুলে নিতে চায় সে। বুঝলো বুদ্ধিদীপ্ত পুরুষ, হয়তো আজ তার বউয়ের ঘুম ছুটতে খানিকটা দেরি হয়েছে। না হয় ভুলে গেছে কোনো কারণে। আজকের দিনটা চালিয়ে নাও। বাড়িতে অশান্তি করলে কি তরকারি রান্না হয়ে যাবে? শান্ত কণ্ঠে বলল অভ্র। অভ্র মা তার ছেলের পানে অসন্তোষে এক নজর চেয়ে শরতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। হাতে থাকা স্টিলের গ্লাসটা শক্ত করে চেপে ধরে থাকেন তিনি। অভ্র শুভ্রাকে ডেকে বলল যেন সে ডাইনিং টেবিল সহ রুমটা পরিষ্কার করে দেয়। তাতে যেন তার মা অধিক ক্রোধান্বিত হলেন। কিন্তু অভ্র সেসব খেয়াল না করে তার বউকে উদ্দেশ্য করে বলল, রুমে আসবে তো শরৎ? আমার শার্টটা একটু আয়রন করে দাও। হাসপাতালে যেতে দেরি হচ্ছে আমার। শরৎ কিচ্ছুটি বলল না। অভ্র রুমে চলে যেতেই সে হাত ধুয়ে নিল বেসিনে। কোমরে গোজা আঁচলটা নামাতে নামাতে যেই না তাদের রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল,
ঠিক তখনই স্টিলের গ্লাসটা তার কোমরে আঘাত করে বসল সজোরে। ঝনঝনানিতে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠল। ব্যথায় কুকড়ে উঠে মেয়েটা সেখানেই স্থির রয়। তার শাশুড়ি তেড়ে এসে তার চুলের মুঠি চেপে ধরে বলেন চাপা স্বরে, আমার মেয়েকে না খাইয়ে পাঠিয়েছিস না? তুই আজকে দুবেলা কিভাবে খাস আমিও দেখব। হতচ্ছাড়ি। গলায় দলা পাকানো কান্নাদের দক্ষতার সাথে গিলে নিল শরৎ। আঁচলটা নামিয়ে কোমরটা রেখে দিল। তাকে সব সহ্য করতে হবে। এই আশ্রয়টা হারালে না হয় সে কোথায় যাবে ছোট্ট মেয়েটাকে নিয়ে? আস্তে আস্তে নিজের রুমে চলে এলো সে। অব্র এখনো তোয়ালে জড়িয়ে বসে আছে বিছানায়। শরৎ এগিয়ে যায় আলমারির কাছে। বলে মিহি কণ্ঠে, কোন শার্টটা আয়রন করতে হবে আপনার? এখানে আসো। অর্ধাঙ্গের কথার অবাধ্য না হয়ে মেয়েটা আলমারির দরজা সেটে দিয়ে চলে এলো বিছানার কাছে। অব্র ইশারায় তাকে বসতে বলল। সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা তরল জাতীয় পদার্থের শিশি ও তুলো বের করলো অতঃপর শরৎ চেয়ে রইল নীরবে। আশেপাশে তাকিয়ে দেখলো মেয়েটা নেই। নিশ্চয় তার দাদুর রুমে। অব্র বাবা হাঁটতে পারেন না। দুর্ঘটনায় পা দুটো হারিয়েছেন 3 বছর 5 আগে। তাই বেশিরভাগ সময় তিনি নিজ রুমে থাকেন। নাতনিটাকে সাথে রাখেন সঙ্গী হিসেবে। অব্র এক টুকরো তুলো সেই তরলে ভিজিয়ে হাঁটু গেড়ে বসল মেঝেতে তার বউয়ের কাছে। নিঃসংকোচে শরতের আঁচল সরাতে গেলেই মেয়েটা ঘাবড়ে যাওয়ার স্বরে বলে উঠল, কি করছেন? উঠুন। অব্র শুনল না। কড়া নজরের প্রভাবে তার বউকে চুপ করিয়ে দিল সে। শরতের কোমর উন্মুক্ত করে সেথায় দৃশ্যমান তাজা রুদ্রাক্ত ক্ষততে সেই ভেজা তুলোটা চেপে ধরল। সে দেখেছে সব আড়াল থেকে। চিনচিনে যন্ত্রণায় ব্যথিত হয়ে ছটফটানি শুরু করলো শরৎ। অব্র সেদিকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষতের জায়গাটা পরিষ্কার করতে লাগলো। তার বউয়ের গোঙানি যেন তার কানে পৌঁছাল না। জলপ্রপাতের মতো নোনা অশ্রু ঝরছে শরতের চোখ থেকে। কপল ছুঁয়ে তার কোলে টপ টপ পড়তেই অব্র খেয়াল করল সব। পুতুলের মতো চালচলন কেন তোমার? অর্ধাঙ্গের প্রশ্নে নাক টানে শরৎ। কিছু বলে না। অব্র ক্ষততে ব্যান্ডেজ করে দিয়ে মেয়েটার আঁচল নামিয়ে কোমর রেখে দেয়। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে দৃষ্টি ফেলে তার বউয়ের দিকে। হঠাৎ আজলায় পুড়ে নেয় সে শরতের পান পাতা আকৃতির আনন্দানি। শরৎ চমকায়। কত যুগ পরে তার স্বামী থেকে স্পর্শ করেছে বলে মনে হয়। 1 যুগ, 2 যুগ, 1000 যুগ। কেন এমন অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে তার কোমল অন্ধকরণে? প্রতিবাদ করতে শেখো শরৎ। এই পৃথিবীতে সবাই শূন্য। কেউ কারোর নয়। তাই পুতুল হয়ে থাকলে চলবে না। আপনিও আমার নন? বাচ্চাদের মতো তুরন্ত প্রশ্ন ছুড়ল মেয়েটা। অব্র নির্বিকার চাহনি শরতের সম্পূর্ণ মুখশ্রী জুড়ে ঘূর্ণায়মান। বউকে সূক্ষ্ম নজরে পরখ করে সে। কোমল নজরের এই মেয়েটাকে কখনোই হয়তো আলিঙ্গনে আবদ্ধ করে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়নি। খুব কম সময়ই হয়তো মেয়েটার পেজা তুলোর মতো ঠোঁটে ঠোঁট রেখে ক্লান্তি ভুলেছে সে। কখনোই হয়তো বউটার কপালে চুমু এঁকে বলা হয়নি ভালোবাসি। কখনোই করা হয়নি আত্মসমর্পণ। কিন্তু এতে কি অভালোবাসা প্রমাণিত হয়? অব্র নিজের মনকে নিজেই প্রশ্নবিদ্ধ করে। 3 বছরের বৈবাহিক সম্পর্কে কতবার সে মেয়েটার প্রতি বিশেষ অনুভূতি অনুভব করেছে? মেয়েটার বিশেষ অবিশেষ কোনো আচরণ কি তাকে কখনো আকর্ষণ করেনি? হয়তো করেছে, হয়তো করেনি। মেয়েটা অবুঝ। বুঝতে পারে না ভালোবাসার সঠিক অর্থ। তাই তো দেখতে পায় না কিছু। অব্র তার বউকে জবাব দেয় না। আলমারির কাছে গিয়ে দরজা মেলে পোশাক বের করে। যে শার্টটা আর পরতে চেয়েছিল সেটা আর পরল না। অন্য সেট নিল। একে একে সকল পোশাক পরিধান করে সে নিজেকে তৈরি করলো হাসপাতালে যাওয়ার জন্য। আর শরৎ মৌন চোখে তাকিয়ে তাকিয়ে তা দেখছে কেবল। ছোট্ট কণ্ঠে বলে ওঠে আবারও, আমি কিন্তু শুধুই আপনার। অব্র এগিয়ে এসে শরতের পাশে বসে পায়ে মোজা পরে উঠে দাঁড়িয়ে গলায় স্টেথোস্কোপ ঝোলায়। হাতে ঘড়ি পরে এপ্রনটা বাহুতে ঝুলিয়ে নেয়।
শেষ মুহূর্তে নিজেকে না আটকে একবার বধূর কাছে এসে দাঁড়ায় সে। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝে চিবুক চেপে উঁচিয়ে ধরে শরতের। মেয়েটার নির্মল, অকুলস, আশায় মোড়ানো চাহনি কেন যেন তাকে বলছে মেয়েটাকে একবার শক্ত করে বুকে জড়িয়ে নিতে। কিন্তু তা করল না পুরুষ। কঠিন হৃদয় হয়তো তার। তবে খানিক সময় নিয়ে অতঃপর বলল, আমারই থেকেও আমরণ। বিস্ময়াভিভূত বধূকে রেখে অভ্র চলে গেল তার মানব সেবার কাজে। শরৎ অবাক হয়ে অভ্র বলা বাক্যটুকু ভাবে। দিনের শুরুটা বিষাদময় হলেও এখন তার সুখ সুখ অনুভূত হচ্ছে। মন থেকে থেকে যেতে বলল তো মানুষটা। কিন্তু রাখতে না জানলে কি আদৌ মানুষ থাকে? সেদিনের শরতের পেটে পড়ল না কোনো দানা। রান্নাঘরেই ঢুকতে দিলেন না তাকে তার শাশুড়ি। ননদটাও বাড়িতে ফিরে এসে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছে তাকে। শরৎ কেবল শুনেছে। সে আবেগী, দুর্বল। ছোটবেলা থেকে কত নিপীড়ন সে মুখ বুজে সহ্য করেছে। কখনো প্রতিবাদ করেনি। কেউ তার হয়ে প্রতিবাদ করেনি। কেউ শিখিয়ে দেয়নি কিভাবে প্রতিবাদ করতে হয়। বলে দেয়নি প্রতিবাদের ভাষা কেমন হয়। তাই তো সে আজ না অন্যের ওপর নির্ভরশীল, না নিজের ওপর। কেবল ভাগ্যের চাকার ওপর নির্ভরশীল সে। যেদিন তার ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করবে, সেদিন থেকেই হয়তো বইবে তার জীবনে সুখের হাওয়া। দিন কাটে সময়ের গতিতে। সময়কে ধরে রাখার সাধ্য আছে কি কারো? সে তার নিজ গতিতে আপন মনে চলে যায়। মানব জীবন থেকে ফুরিয়ে যায় ঘড়ির টিক টিক শব্দে। নভেম্বর মাসের এক অকাল বর্ষণমুখর রাত। বেশি গভীর নয়, সবে রাত 11টা। প্রকৃতি জন্মগ্ন হয়ে নিজেদের প্রতিটি অংশ ভিজিয়ে নিতে ব্যস্ত ছিল একটু আগেও। তবে এখন বৃষ্টি থেমেছে। রাতের আকাশে নেই কোনো মন্দ মেঘের আনাগোনা। তবে বাতাস বড় শীতল। পরিষ্কার এই রাতের আকাশের নিচে আনমনা হয়ে বসে রয়েছে শরৎ। কোনো জন্মের এক পাপের শাস্তি স্বরূপই হয়তো এমন এক কুৎসিত পরিবারে তার ঠাঁই হয়েছিল পুত্রবধূ রূপে। তা না হলে সামান্য জলের কারণে বাড়ি থেকে বের করে দেয় কেউ? শরৎ চেয়েছিল মেয়েটাকে সাথে নিয়ে তবে বেরিয়ে আসতে। মায়ের শরীরে আঘাত পেতে দেখে মেয়েটা কাঁদছিল খুব। কিন্তু ফুল তার মাকে আর পেল না। অপরদিকে বাড়িতে ফিরে বউকে না পেয়ে এবার রাগের অনলে পড়ছে অভ্র। গায়ে এখনো রয়েছে এপ্রনটা। বারবার জিজ্ঞেস করছে শরৎ কোথায়। তবে কেউ তাকে বলছে না কিছু। তারা তো অজ্ঞাত এই ব্যাপারে যে মেয়েটা বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছে। তবে মাঝে অভ্র বোন বলল হঠাৎ এক কুরুচিপূর্ণ কথা। দেখ না, কোনো এক পল্লীতে গিয়ে উঠেছে হয়তো। তোর বউ কখনো আমাদের কথা মানে? নিশ্চয় পার্টনার আছে। একদম চুপ নিশি। কেন বেরিয়েছে শরৎ এত রাতে? ভাইয়ের ধমকে চোখের মনি ঘোরায় নিশি। অভ্রমা এগিয়ে এলেন। ছেলেকে টেনে বসালেন সোফায়। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নেহাশিস কণ্ঠে বললেন, দেখ বাবা, তোর বউয়ের না আছে বাড়ি, না আছে থাকার জায়গার। তবে নিশ্চয় কেউ আছে ওর। তা না হলে এত রাতে বাড়ি থেকে বেরোনোর সাহস পায় কোনো মেয়ে? ছেড়ে দে ওকে। তোর ছোট মেয়েটাকে তোর কাছে রাখ। তোকে আবার আমি ভালো দেখে একটা বড় ঘরের মেয়ে বিয়ে করাবো। তোর বাপের পছন্দ কি আর কখনো ভালো হতে পারে? নিজে যেমন, তার পছন্দ তেমন। আর পৌরে লোক একটা। ছোট লোক, গরিব ঘরের এক মেয়েকে তার পছন্দ হলো। আমাদের কাউকে কিছু বলতে দেয়নি তখন। এই মেয়েই নাকি তোর জন্য উপযুক্ত। এখন দেখতো, মেয়েটা না করেছে পড়াশোনা, না শোনে আমাদের কোনো কথা, না আমরা মেয়ের বাড়ি থেকে পেয়েছি কিছু। এভাবে খালি হাতে কে মেয়ে দেয় নাকি? ছোট লোকই কাজ কারবার। আজ কয়েকটা কাজ শেখার কথা বলতেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তেজ দেখিয়ে। অভ্র তার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ থেকে 3 বছর আগে বাবার পছন্দে এসে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু পরিবারের সকলের মতো ছিল তাতে। অভ্র নিজেরও বেশ পছন্দ হয়েছিল মেয়েটাকে। তখন মেয়ের বাড়ি থেকে কি দিয়েছে, কি দেয়নি এসব সে ভাবেনি। এখনো ভাবে না। জিজ্ঞাসাবাদে মেয়েটা বিয়ের পরে বলেছিল একবার তার সংসার নিয়ে থাকার খুব ইচ্ছে। ওসব উচ্চপদস্থ কর্মকর্ত্রী হওয়ার কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার তার কোনো শখ নেই।
তাছাড়া তার মামারা তেমন একটা পড়াশোনা করায়নি শরৎকে। স্নাতক সম্পূর্ণ করার আগেই বিয়েতে বসিয়েছে তাকে। তারা তো উটকো ঝামেলা বিদায় করতে চেয়েছিল দ্রুত। কিন্তু আমি তো দেখি ও সবসময় তোমাদের কথা গিলে খায়, কখনো কিছুই বলে না। মার্ট, তোমরাই ওর কাঁধে খুব বের করো, ওকে কথা শোনাও। একটা মানুষ কখনোই সব কাজে পারদর্শী হয় না। সরো, আমি ওকে খুঁজতে বেরোবো। অভ্রমা বিচলিত হলো। ছেলেকে দেখে কখনোই টের পাওয়া যাবে না সে বউয়ের আঁচলে বন্দি কিনা। কিন্তু এখন ছেলের তৎপরতা দেখে তিনি তার রূপ বদল করলেন। রাগ দেখিয়ে বললেন, এত রাতে কেন তুই ওই মেয়েটাকে খুঁজতে যাবি? ঠিকই চলে আসবে ও। অভ্র কারো কথা শুনল না। গায়ে জড়ানো সফেদ এপ্রনটা খুলে রেখে বেরিয়ে গেল সে। অভ্র জানে শরৎ কোথায় যেতে পারে। তার বাড়ি না থাকুক, কোনো আশ্রয় না থাকুক, তবে একটা পছন্দের জায়গা আছে মেয়েটার। একদম কম সময় হলেও বেশ কয়েকবার ফুলকে নিয়ে ওই জায়গায় যেতে দেখেছে তাকে অভ্র। নির্দিষ্ট স্থানে পৌঁছেই শরতের নাম ধরে ডাকলো অবাক কণ্ঠী পুরুষ। একটা নিস্তব্ধ লেকের ধার, যেখানে ভোরে বিকেলে অনেকেই শরীরচর্চা করতে আসেন, হাঁটতে আসেন। কিন্তু এত রাতে কেউ নেই। কয়েকটা দ্রুত কদম ফেলে হাঁটতেই অভ্র চোখে ধরা পড়ল এক নারী অবয়ব। মুহূর্তেই চিনে নিল সে নিজের বধূকে। লেকের ধারে বসে জলে পা ডুবিয়ে নিঃসাড় হয়ে বসে রয়েছে মেয়েটা। নিজেকে নিয়ে কোনো ভয় নেই তার। ভয় কেবল একটাই, তার ফুল। তার ফুলকে ওর বাবা ভালোবাসবে তো মায়ের অবর্তমানে? শরৎ, এত রাতে এখানে কেন তুমি? পরিচিতি কণ্ঠস্বর শোনার সাথে সাথে শরৎ কেঁপে উঠল। ভয়ের তো দৃষ্টিতে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল লম্বা সুঠাম দেহী পুরুষ কাঠামো। মুখ ফিরিয়ে নিল সে। মানুষটা কিভাবে জানলো সে এখানে আছে? শরৎ, ওঠো। এখানে বসবেন একটু, আমার পাশে। অভ্র কোনো কথা বলল না। মৌনতায় সে তার অর্ধাঙ্গিনীর পাশে বসল বা ভ্যাট করে। শরতের মনে এক ভিন্ন ইচ্ছে জাগল। ইচ্ছে করলো অভ্র বাহু জড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরতে। কিন্তু জোরটা কাটিয়ে উঠতে পারল না মেয়েটা। কখনো তো নিজ থেকে গেছে যায়নি। অভ্র চিত্তের ব্যাকুলতা নিবারণের পন্থা খুঁজল। বলল চঞ্চল স্বরে, কি হয়েছিল বাড়িতে? শরৎ চুপ করে রইল। লেকের জলে পা নাড়িয়ে অদ্ভুত এক সুন্দর কলকল শব্দের সৃষ্টি করতে লাগল সে। অভ্র ভীষণ ধৈর্য ধারণ করে বসে আছে। এত হেয়ালি করছে তার বউটা। শরৎ, অ্যান্সার মি। আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? আমার প্রশ্নের জবাব দাও। আগে আমার প্রশ্নের জবাব দিন। বউয়ের অতিভাব সম্পন্ন কণ্ঠস্বর শুনে অভ্র হাল ছাড়ল। জেদ না করে বলে দিল অবশেষে, 3 বছর ধরে একসাথে আছি আমরা। তোমার ব্যাপারে জানাটা স্বাভাবিক। আমি তো কখনো বলিনি আপনাকে এই লেকের ধার আমার খুব পছন্দের জায়গা। অভ্র নীরব রইল। আধারি জায়গাটায় তার বউয়ের মুখটা স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না। ওই যে একটু আকাশ থেকে চাঁদের ক্ষীণ আলোটা আসছে, তাও মেঘের আড়াল হতে। তাতেই আবছাভাবে দেখছে সে। সব সময় সবকিছু বলতে হয় না শরৎ। আমার প্রশ্নের জবাব দাও। শরৎ চুপচাপ। জলে তার পায়ের নাচন থেমেছে। কেন যেন মনে হচ্ছে মানুষরা তার সম্পর্কে বিশদ জানে, তবুও সে নীরব থাকে সবসময়। অভ্র হঠাৎ শরতের হাতের আঙুলের ভেজে নিজের আঙুল ডুবিয়ে দেয়। কিঞ্চিৎ কাছে টেনে নেয় মেয়েটাকে। শরৎ অত্যাশ্চর্য নজর ফেলে তার অর্ধাঙ্গের অবয়বের ওপর। শুনতে পেল সে, মা তোমাকে কি বলেছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছ? অভ্র আকুল স্বরে। শরৎ একটু সাহসী হলো। বক্ষে নির্ভীকতা টেনে অভ্র কাছে সেটে তার বাহুতে লেপটে গেল একদম। হাত ছাড়িয়ে পুরুষালী বাহু জড়িয়ে ধরল কঠিনভাবে। অভ্র ভেতরে ভেতরে হাঁসফাঁস করে। বিরক্তিতে নয়, বিশেষ অনুভূতিতে। সরালো না সে মেয়েটাকে। থাক না তার বউটা তাকে জড়িয়ে। আপনি আপনার মা বোনের অমতে আমাকে বিয়ে করেছেন? শরতের আকস্মিক প্রশ্নে ভ্রু সংকুচিত হলো অভ্র।
নিরুত্তর কিছুক্ষণ বসে থেকে জবাব দিল সে, না। কেন আপনার মা আর আপনার বোন আমাকে দেখতে পারে না তাহলে? বউয়ের প্রশ্নের জবাবটা দিতে পারল না অভ্র। বসে রইল সেভাবেই। চারিদিকে শোনা যায় ঝিঝি পোকার আওয়াজ, আর খুব কাছ থেকে শোনা যায় দুজন দম্পতির প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ। শরতের চোখের নোনাজলে ভিজে যেতে লাগলো অভ্র শার্টের হাতা। সে অনুভব করেও চুপ করে আছে। আমি রান্নাঘরে বাসন পরিষ্কার করছিলাম, তাই বাবাকে জল দিতে সামান্য দেরি হয়েছে বলে কত কথা শোনালেন আপনার মা। আবার আমার মৃত বাবা মাকে চাইলেন না, অথচ বাবা আমাকে কিছুই বললেন না। মা জোর করে আমার কাছ থেকে আমার ফুলকে কেড়ে নিয়ে আমাকে বের করে দিলেন। বললেন, আপনার জন্য আরেকটা উচ্চশিক্ষিত বউ আনবে বড় ঘরের, যে ঘর থেকে নাকি অনেক জিনিসপত্র দেবে, খালি হাতে মেয়ে দেবে না। ফুপিয়ে উঠল শরৎ। অভ্র তার মায়ের ব্যবহার সম্পর্কে অবগত। শরতের কণ্ঠে ছলনার চিহ্নটুকু নেই। এই মেয়েটা মিথ্যা বলতে পারে না, তা অভ্র মনে প্রাণে বিশ্বাস করে। শরৎ পুনরায় বলে উঠল ভগ্ন কণ্ঠে, আমার মেয়েটাকে এনে দিন আমার কাছে। আমি আর আপনার বাড়িতে যাব না। মেয়ে তোমার একার নয় শরৎ। কেউ কেবল দায়িত্ব পালনের অজুহাত দিয়ে পৃথিবীতে সন্তান আনে না। আমার মেয়েকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ছোট্ট ফুলের প্রতি তার বাবার স্নেহ আদর কখনোই কেবল দায়িত্বে সীমাবদ্ধ ছিল না শরৎ। ফুল আমার হৃদয়ের অংশ, ওর শরীরে আমার রক্ত আছে। অভ্র অবাক করা স্বর। শরৎ মাথা উঁচিয়ে দেখালো। তার মানে সেদিন রাতে নিজ মনে বলা কথাগুলোর সবটা শুনে নিয়েছে মানুষটা। লাল হয়ে যাওয়া টিম টিম চোখে অর্ধাঙ্গের দিকে তাকিয়ে বলল সে সন্দেহান স্বরে, আর আমি? অভ্র চোয়াল শক্ত করে। শব্দ সাজিয়ে অনুভূতি প্রকাশে একেবারে অদক্ষ সে। তাই তো কখনোই প্রকাশ করা হয়নি তার সুপ্ত অনুভূতিগুলোকে। মনের মাঝে বেশ যত্নে আছে তারা। বধুর আকুলতা ঠাহর করে তার শ্বাস প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ করে অভ্র জিজ্ঞাসা করে কণ্ঠ নামিয়ে, ফিরে চলো। ফুলের প্রয়োজন ওর মাকে, ওর বাবার কাছে আমার কোনো প্রয়োজনীয়তা নেই। অভ্র উন্মুক্ত হাতে শরতের চোয়াল চেপে ধরে তক্ষুনি। শরৎ হারালো অন্য রাজ্যে। অভ্র আজ তার অনেক কাছে। একটু ব্যতিক্রম হলেই হয়তো তাদের কোমলাঙ্গ জোড়ার মিলন ঘটে যাবে। চারিধার খোয়ালো মেয়েটা, ডুবলো আধারে অদৃশ্যমান তার আপন পুরুষের চাহনিতে। অভ্র প্রশ্ন ছড়ে গম্ভীর কণ্ঠে, তুমি জানো না? উহুম। বোঝো না? না। কেন বোঝো না? শরৎ কিছুক্ষণ চুপ রইল। চুপ রয়েই অনুভব করলো কাছে আসার অনুভূতি। চুপ রয়েই অনুভব করলো অভ্র উত্তপ্ত ক্লান্তিকর নিঃশ্বাস। বলল অতঃপর ধীরে ধীরে, সে তো রক্তে মাংসে গড়া রোবট, মানব সেবায় নিয়োজিত রোবট। সকালে হাসপাতালে চলে যায়, পুরো দিনে একটা ফোন অবধি করে না। সারাদিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে হয় তার চিরসঙ্গী ল্যাপটপ, বইপত্রে মুখ গুজে থাকে। আর না হয় মাঝরাতে ফিরে এসে বলে শুধু একটাই বাক্য, খেতে দাও শরৎ। তীব্র অভিমান বউয়ের কণ্ঠে। অভ্র ঠোঁটের কোণে কি এক সৌম্য হাসি। অথচ তমসায় ঘেরা পরিবেশে সেই হাসি দেখার সুযোগ পেল না শরৎ। সে তো অভিমানে অভিযোগ করতে মত। অভ্র তার কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর কি বা বলার থাকবে? শরতের মনে অভিমানেরা জেগে বসল তুরন্ত। সরে আসতে চাইল সে, কিন্তু অভ্র তার চোয়াল ধরে রেখেছে শক্ত করে। কিঞ্চিত বেদনায় মৃদু স্বরে ককিয়ে উঠল মেয়েটা। অর্ধাঙ্গের কঠিন স্পর্শে সে মোহিত বটে। অভ্র জিজ্ঞাসা করল হঠাৎ, কি চাও শরৎ? বলবো না। ছেড়ে দিন আমায়। শরতের কণ্ঠে অভিমানের মাত্রা কমল না। অভ্র তবুও হাল ছাড়ে না। তবে বার কয়েক জিজ্ঞাসা করেও ফল বেরোলো শূন্য। তাই একটু আবদারের সুরে বলল এবার, বলো না শরৎ, কি চাও তুমি? শরতের কি মান ভাঙল? কে জানে।
সহসাই বলে উঠল চপলে স্বরে। আগে জবাব দিন, আপনি আমাকে ভালোবাসেন? এতগুলো বছরে একদিনের জন্য মনে হয়েছে এই কথা? এই যে মাঝে মাঝে নিজে খাবার খেতে গিয়ে বুঝতে পেরে যান আমি খাইনি, তারপর নিজেই খাইয়ে দেন। জ্বর হলেই যে নির্ঘুম রাত কাটিয়ে আমার সেবা করেন, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দেন, এসব কি কেবল দায়িত্ব? সামান্য পরিমাণও ভালোবাসা নেই তাতে? ভালোবাসা বোঝো তুমি? শরৎ চুপ রইল, একদম দমে গেল। ভাবতে লাগলো ভালোবাসার সঠিক অর্থ। সত্যিই কি ভালোবাসার অর্থ বোঝে সে? অবুঝ তুমি। এই যে তুমি তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছো, আর আমি তবুও তোমার জবাবের আশায় আবদার করলাম। এখানে কি একটু বিশেষ কিছু খুঁজে পাওনি? শব্দের আড়ালে থাকা প্রেম বুঝে নিতে হয় শরৎ। আমি জানি আমি ভুল। আমি জানি দৈনন্দিন জীবনে নিজের কাজকে সঙ্গী করে আমি হয়েছি তোমার বর্ণনার এক রক্ত মাংসে গড়া রোবট। তাই তো দুবেলা সময় করে বলতেও পারি না ভালোবাসি। দিন শেষে অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। তাই বলে এমনটা তো নয় যে আমার কোনো অনুভূতি নেই। খাইয়ে দেওয়াটা দেখলে, সেবা করাটা দেখলে। কিন্তু সেই প্রথম থেকে আড়ালে তোমাকে দৃষ্টির অনলে পোড়ানোটা অনুভব করলে না কখনোই? নিশ্চুপ শরৎ সরে আসে এবার। অভ্র ছাড়ল তার বউকে। দম আটকে আসছে তার। এসব অনুভূতি প্রকাশে অভ্যস্ত নয় সে। অন্য দুটো পুরুষের মতো শব্দ দ্বারা বাক্য সাজিয়ে প্রেম নিবেদন করতে জানে না সে। এবার বলো কি চাও? আবারও জিজ্ঞাসা করলো অভ্র। পুরুষ যেন আজ সম্পূর্ণ প্রস্তুত নিজেকে সঁপে দিতে। তবে তা কি আর হবে? প্রাঞ্জল স্বীকৃতি। শরতের প্রত্যুত্তরে অভ্রম্লান হাসল। তবুও মেয়েটা শুনতে চায় সব। তবুও মেয়েটা চায় শব্দ, চায় অনুরাগ। এখন নয়, সময় হোক। বাড়িতে চলো। না, আপনার মা, বোন আবার আমার গায়ে হাত তুলবে। আমাকে অভুক্ত রাখবে। শুকনো মুড়ি খেয়ে আমি থাকতে পারবো না আর। গত এক সপ্তাহ তো থেকেছি। শরতের গম্ভীর কণ্ঠে তীক্ষ্ণ বেদনার আভাস। অভ্র নিজেকে নিজে ধিক্কার জানায়। কেমন সঙ্গী সে যে কিনা তার বউটার খেয়াল অব্দি রাখতে পারে না। বাড়ির ভেতরে তার অবর্তমানে ঘটে যাওয়া এত কুৎসিত ঘটনা তার অজানা। কেন? এতে তো সে নিজেই দায়ী। তার সঙ্গিনী দিনের পর দিন না খেয়ে থাকে, আর সে প্রতি রাতে দিব্যি ভাত মাছ খেয়ে শান্তির নিদ্রে যায়। এমন কাপুরুষ সে? শরতের কোমরে পুরুষালী হাত ঠেকল। দেহের নিউরন মেয়েটার মস্তিষ্কে উদ্দীপনা প্রেরণ করে দিয়েছে। এতে প্রকাশ্যে কেঁপে উঠল শরৎ। অভ্র বেশ কাছে নিয়ে এসেছে তাকে। পুনরায় তারা একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছে। যদি তুমি সঠিক হয়ে থাকো, তবে অন্যায়কারীর হাত দুমড়ে মুছে দিতে কোনো বাধা নেই তোমার। আমি তোমাকে অধিকার দিলাম। তুমি আমার বউ। আর আমার বউয়ের সাথে অকারণ খারাপ আচরণ কেউ করলে তার শাস্তি যেন আমার বউটাই দিয়ে দেয়। কারো জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। শরতের বুক কাঁপে ভীষণ। আনমনে আওড়ায় সে। কোথায় ছিল এতদিন আপনার এই রূপ? আজ থেকে না হয় জানলে নতুন অভ্রকে। পুরনো অভ্রকে ভুলে যাও। পারবে না? কোনো কিছু লুকোবে না আজ থেকে আমার কাছে। শরৎ জবাব দেয় না। কেবল সাহস জুগিয়ে আধারে অর্ধাঙ্গের বুক হাতে সেথে মাথা রাখে। শোনে পুরুষালী কঠোর হৃদয়ের বেগতিক হৃৎস্পন্দন। তবুও ভালো লাগে তার। উষ্ণতা বেগ গুজে রয় মেয়েটা সেথায়। ভাগ্যের চাকা তবে ঘুরতে আরম্ভ করলো তার? নাকি এ কোনো সাময়িক প্রশান্তি? ভাবনার মাঝে সে নিভুস্বরে বিড়বিড়ায়। আপনার ভালোবাসা, আপনার সঙ্গটা খুব প্রয়োজন আমার। তাতে আমি সব কষ্ট ভুলে থাকতে পারবো। দিন শেষে মুখ ফিরিয়ে না নিয়ে না হয় ভালো মন্দ দুটো কথা বললেন। তাতে কি আপনার ক্লান্ত চোখ, অবসাদী শরীর, 24 ঘন্টা চলমান মস্তিষ্ক আমাকে অভিশাপ দেবে? অভ্র সবটা শুনল, জবাবটা দিল না। তবে জানে না সে কতদিন তার নিজের দেওয়া কথা রাখতে পারবে। আলতো ছোঁয়া বউয়ের মাথায় হাত বুলিয়ে দিল পুরুষ। কখনোই তার মা বোন দিয়ে সে কোনো কটু কথা বলেনি।
শরৎ কখনো নালিশ নিয়ে হাজির হয়নি তার কাছে, অব্রও কখনো জানতে চায়নি। আর এভাবেই কত শত কথা, কত শত ঘটনা চাপা পড়ে গেল বাড়ির ভিতরেই। অব্র বোনের সাথে আজ প্রথমবারের মতো তর্কে জড়ালো শরৎ। কখনোই মেয়েটাকে কিছু বলা হয়নি, তবে আজ সহসা নিশীতাকে এক শ্রীহীন নামে সম্বোধন করায় শরৎ বেশ রেগে গেছে। বেশ দরাজ স্বরে কিছু প্রাপ্য কথা শুনিয়েছে সে। সাহস অবশ্য সে অব্রর কাছ থেকেই পেয়েছে। আর এতেই খেপে গেছে তার শাশুড়িও। মেয়েকে কেউ কটু কথা বলুক, এসব তার কখনোই পছন্দের নয়। যতই হোক, নিজের মেয়ে হয় আপন, পরের মেয়ে হয় পর। সে পুত্রবধূ, বাড়ির চাকরানী। সে উচিত বাক্যও গড়ে দিলেও তা হয় নিমসম। কিন্তু নিজের মেয়ে দোষ করলেও তার ওষ্ঠাধরে উচ্চারিত সকল শব্দ হয় মধুময়। শরৎ তার নিজের কক্ষে ফুলকে সবে মাতৃদুগ্ধ পান করিয়ে ঘুম পাড়ানি গান গাইছে সে। একটু পরপরই মেয়েটা ঘুম থেকে উঠে কান্না জুড়ে দেয়। তাই কক্ষের এদিক ওদিক হেঁটে পায়চারি করে মেয়েটাকে যত্নে ঘুম পাড়াচ্ছে সে। তবে সেই সাথে অপেক্ষায় আছে তার ভীষণ ব্যস্ত স্বামীর। মানব সেবায় কর্মরত পুরুষ মানুষ সেই মাসখানেক আগে বলা কথাগুলো তেমন একটা ঠিকঠাক পালন করতে পারেনি। সেই পূর্বের নিয়মেই চলেছে সে। দিন শেষে রাজ্যের অবসন্নতার কাছে হার মেনেছে এক পুরুষের ইচ্ছে, তার অনুভূতি, তার অনুরাগ। তবে মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করত তার বউয়ের দিন কেমন কাটল। আবার কখনো কখনো হাসপাতালে রোগীর তাৎক্ষণিক প্রয়োজনে অনেক রাত অবধি থেকে যেতে হয় অভ্রকে। শরৎ কখনোই এসব নিয়ে কথা বলেনি। সেদিনের পর থেকে আর কখনো এসে তার অর্ধাঙ্গের কাছে অধিকার চেয়ে বসেনি। চায়নি একটু সঙ্গ। অভ্র সেই রোবোটিক চালচলনে এসে যে অভ্যস্ত। স্বামীর সেই মাঝে মাঝে দু একটা বাড়তি বলা কথাবার্তাতে যেন মেয়েটার শান্তি। ফুলকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল শরৎ। ফুটফুটে কোমল ছোট্ট মেয়েটার সারা মুখশ্রী জুড়ে ক্ষুদ্রকায় স্নেহস্পর্শ এঁকে দিয়ে সে কিছুক্ষণ বসে রইল নিরিবিলিতে, ভাবে নিমগ্ন হয়ে। কক্ষময় বৈদ্যুতিক পাখার অদ্ভুত আওয়াজ। অপেক্ষা করছে মেয়েটা তার স্বামী ফিরে আসার। কিন্তু কিছু সময় বাদেই হতাশ হয়ে উঠে দাঁড়ালো সে। স্টাডি টেবিলে থাকা নিজের ব্যক্তিগত ডায়েরিটা নিয়ে ওঠালো সেই নির্দিষ্ট পাতা। কিন্তু এখন আর একে ব্যক্তিগত বলে চলে না। শরৎ লেখালেখি ছেড়েছে বহু আগেই। এই ডায়েরি শরৎ আনতে চায়নি। তবে এই ডায়েরি এখানে কিভাবে এসেছে তা সে নিজেও জানে না। বিয়ের 7 থেকে 8 মাস পরে এসে ডায়েরিটার খোঁজ পেয়েছে এই ঘরে। এখন অবগত মেয়েটা এই ডায়েরিতে লেখা অভিপ্রায় তার কখনোই সত্য হবে না, পূরণ হবে না তা। তাই তো এখনো সে কল্পনাতেই সুখী। ডায়েরি হাতে শরৎ মিহি হাসে। নির্দিষ্ট পাতায় লিখিত বাক্যগুলো সে লিখেছিল একটি বিশেষ দিনে। মামার বাড়িতে যখন ছিল তখন এই ডায়েরিটাতে সে কাউকেই হাত দিতে দিত না। তার মামাতো বোন দুটোর মধ্যে একজন বেশ হিংসুটে ছিল, আরেকজন ছিল বড্ড মিশুকে। তবে তাদের দুজনের মধ্যেই শরতের এই ডায়েরি নিয়ে ছিল প্রবল আগ্রহ। শরৎ সবসময় লুকিয়ে রাখত এটা। আর এখন এখন আর লুকিয়ে রাখতে হয় না। অবহেলিত হয়ে টেবিলের উপর দিনের পর দিন পড়ে থাকে এককালের এই কাগজের সঙ্গী। কারণ এই ডায়েরি ছুঁয়ে দেখারও কারো সময় নেই এখানে। তাছাড়া কার এত ঠেকা পড়েছে যে শরতের প্রতি কৌতূহলী হবে। শরৎ ডায়েরিটা পুনরায় ছুঁড়ে রেখে দিল। দেয়ালে ঝোলানো বৃত্তাকার ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সময় বাজে রাত 1:30। এখনো অভ্র বাড়ি ফেরেনি। শরতের পেটে ভীষণ ক্ষুধা। ননদের সাথে তর্ক করার কারণে তাকে আজ রসাই ঘরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে তার ভাগে চাল আজ হাড়িতে চড়েনি। শরৎও যায়নি সেথায়। ক্ষুধার জ্বালা সহন হয় তার শরীরে। রাত বেজে যখন 2:22 তখনই দরজা ঠেলে ঢুকলো অভ্র। শরৎ শুয়েছিল। পরনের শাড়িটা ঠিকঠাক করে উঠে বসল সে। তার দৃষ্টি বরাবর তার অর্ধাঙ্গের ওপর। কি ক্লান্ত চেহারা মানুষটার, ঘেমে নিয়ে একাকার। মুখমণ্ডল জুড়ে বিরক্তির রেশ টেনে সে এপ্রন খুলে রাখে। গলায় তার স্টোথোস্কোপ নামক যন্ত্রটা নেই, যা তার প্রয়োজনে আসে খুব কম সময়ে। অভ্র এক নজর তাকায় তার বউয়ের দিকে, যে কিনা চাতকের মতো চেয়ে রয়েছে এই মুহূর্তে। কিন্তু পুরুষ নিজের নজর ফেরায় একই পলকেই।
হাতের ঘড়ি খুলে রেখে তোয়ালে নিয়ে চলে গেল বাথরুমে। শরৎ ভাবে না কিছু, সেও চলে যায় ভাত বাড়তে। তবে তার অর্ধাঙ্গের সৌম্য আননে আর এক ধরনের বিমর্ষতা লক্ষ্য করেছে মেয়েটা। সময়ের সঙ্গে সঙ্গে অভ্র বাথরুম থেকে বের হয়। কক্ষের চারিধারে নজর বুলিয়ে যখন তার বউকে দেখল না, তখন সে টেবিলে থাকা ডায়েরিটা নিয়ে নিত্যকর্ম সম্পন্ন করল। তারপর আবার ঠিক একইভাবে সেটা রেখে দিল হেলায়। ঢিলেঢালা পোশাকে নিজের সুঠাম দেহ আবৃত করে এসে চলে গেল খেতে। শরৎ ইতিমধ্যেই খাবার বেড়েছে। অভ্র সময় নষ্ট না করে খেয়ে নিল নিজের মতো। শরৎ বসে রইল পাশে থাকা খানিক দূরবর্তীর এক চেয়ারে। মধ্যরাতে কেউ জেগে নেই ঘরে। কাজের মেয়ে শুভ্রাও আজ বাড়িতে নেই। নিজ গ্রামের বাড়িতে তার বাবাকে দেখতে গেছে ছুটি নিয়ে। খাওয়া শেষে অভ্র নিজের রুমে চলে গেল। শরৎ এঁটোগুলো পরিষ্কার করে হাঁড়িতে নজর দিল। আছে কটা ভাত সেথায়, তবে সে খেল না। মনের ক্ষুধা মরে গেছে তার। এখন আর এই ভাত গিলে তৃপ্তি পাওয়া যাবে না। তাছাড়া তার ভাগের মাছের অংশ আজ রান্না করা হয়নি। অতঃপর সেও সবকিছু গুছিয়ে ফিরে গেল রুমে। দরজায় এটে বিছানায় যেতে যেতেই দেখলো অভ্র তার মেয়েকে খুব যত্ন নিয়ে একের পর এক আদর সোহাগ দিচ্ছে। শরৎ তা উপভোগ করে মৌনতায়। কতটা যত্ন নিয়ে এক বাবা তার ছোট্ট মেয়েকে স্নেহ দিচ্ছে। ছোট্ট মেয়েটা কেবল সকালেই এক নজর তার বাবাকে দেখার সুযোগ পায়। তারপর আর দেখা দেখি হয় না বাবা মেয়ের। শরতের চাহনি টের পেয়ে অভ্র সরে যায়। শুয়ে পড়ে কাত হয়ে শরৎও একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল। কারো মুখে কোনো শব্দ নেই। তবুও যেন তারা আজ নিস্তব্ধতায়, নীরবতায় কত কথা আদান প্রদান করছে। অভ্র একবার পাশ ফিরে শোয়। কিছুক্ষণ বাদে আবার ওপাশ ফিরে সে। এভাবেই বার কয়েক এপাশ ওপাশ করার পরে সে উঠে বসল। মাথা নিচু করে বসে রইল, যেন তার মস্তিষ্ক বিশ্রাম নিতে ব্যর্থ আজ। শরৎ অচেতন নয়। সে লক্ষ্য করে সবটা। তাই কয়েক মুহূর্ত মন থেকে মেয়েটা উঠে দাঁড়ায়। শব্দহীন পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় সে অভ্র সামনে। নম্র গলায় প্রশ্ন ছড়ে তৎক্ষণাৎ, কি হয়েছে আপনার? এত ছটফট করছেন যে? অভ্র মাথা উঁচিয়ে তাকালো তার অর্ধাঙ্গিনীর দিকে। মেয়েটার শুকনো মলিন বদনে সদ্য চিন্তার রেখারা গেঁথে রয়েছে সূক্ষ্মভাবে। অভ্র কি হলো কেউ বলতে পারে না। হঠাৎ সে শরতের কোমর জড়িয়ে তার স্বল্পমেধযুক্ত তুলোর মতো দেহে নিজের মাথা ঠেকাল। বিস্মিত শরতের চোখের পাতা পড়ল বার কয়েক। নিঃশ্বাস ঘন হতেই মেয়েটা আলবেছে অভ্র কপল ছুঁয়ে মাথা তুলতে বাধ্য করে পুরুষকে। বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মেয়েটা তার স্বামীকে। চোখ জোড়ে কি ভীষণ লাল তার। গোটা দিনের ক্লেশ শ্রান্তি শেখায় একত্রে হাত পাচ্ছে। মন খারাপ? হাসপাতালে কিছু হয়েছে? শরতের কোমল কণ্ঠ। অভ্র চেয়ে থাকে অনিমেষ। যে মেয়েটাকে দিনের পর দিন সে অনিচ্ছা সত্ত্বেও অবহেলা করে যায়, সে মেয়েটাই এসেছে তার কাছে, তার যত্ন নিতে, তার মনের খবরাখবর নিতে। অভ্র পুনরায় মুখ গুজে আগের মতো। শরৎ এবার আর কিছু বলল না। অর্ধাঙ্গের আকস্মিক আচরণে তার দেহ, হৃদয় অন্যরকম প্রতিক্রিয়া দেখালে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে মেয়েটা। বেশ কিছুক্ষণ মৌনতার আশ্রয় থেকে অভ্র বলে অস্পষ্ট স্বরে, একজন চিকিৎসকের দায়িত্ব, কর্তব্য, ধর্ম সবই তো একজন রোগীকে সুস্থ করে তোলা, তাকে একটা নতুন জীবন দেওয়া, মনোবল হারিয়ে ফেলা একটা পরিবারকে এক টুকরো হাসি উপহার দেওয়া, তাই না শরৎ? হুম। শরতের ছোট্ট প্রত্যুত্তরে তার কোমরের চারপাশে অভ্র হাতের বাঁধন দৃঢ় হল। তার অতি উষ্ণ প্রগাঢ় নিঃশ্বাস পিছু পিছু আছড়ে পড়ছে তার বউয়ের আঁচলাবৃত ত্বকে। অভ্র পুনরায় বলল, দীর্ঘ ৮ ঘন্টা চেষ্টার পরেও আমরা আজ ব্যর্থ হলাম। আজকের রোগী আমাদের বহুদিনের চেনা। তার পরিবারের প্রত্যেকটা সদস্য আমাদের মুখের দিকে কত আশা নিয়ে তাকিয়েছিল শরৎ। আমরা পারলাম না তাদের ঠোঁটে শেষ হাসি ফোটাতে। পারলাম না মানুষটার হৃদস্পন্দন স্বাভাবিক করে দিয়ে নতুন একটা জীবন দিতে। আমার কাছে আজকের এই অপারেশন বড় একটা চ্যালেঞ্জ ছিল জানো।
মানুষটা আমাকে খুব স্নেহ করত। সিনিয়র সার্জনদের চ্যালেঞ্জ করেছিলাম, আর এই অপারেশন সফল হবেই। মানুষটা আবার সুস্থ একটা জীবন পাবে, তার পরিবারের মানুষগুলোকে দেখতে পারবে। আমি আজ নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করেছি আমার সিনিয়র সার্জনদের। তবুও হেরে গেলাম, শরৎ। ব্যর্থ হলাম। শরৎ খুব মনোযোগ দিয়ে শান্ত নদীর মতো স্থির রয়ে শুনছে তার অর্ধাঙ্গের প্রকাশ্য কান্নাহীন বিলাপ। বেশ স্নেহে সে অভ্র ভেজা চুলের ভেজে হাত চালিয়ে যাচ্ছে। শুনছে। নিজেকে ভীষণ দুর্বল লাগছে শরৎ। আমি কিভাবে ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসকের দায়িত্ব পালন করব? আজকের অপারেশন ব্যর্থ না হলে বুঝতেই পারতাম না আমি কতটা দুর্বল। খুব অবাক হচ্ছি নিজেকে নিয়ে। নিমিষেই একটা মানুষের জীবন চলে গেল আমাদের অক্লান্ত পরিশ্রমগুলোকে মারিয়ে। অভ্র হাতের বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। সে যেন চাইছে নারীর কোমল দেহে নিজেকে একেবারে বিলীন হয়ে নিজের হতাশাগুলোকে চূর্ণ বিচূর্ণ করতে। শরৎ তার কাজ চলমান রেখেছে। প্রতিক্ষণে সে অভ্র চুলে হাতে স্পর্শ দিয়ে যাচ্ছে। তার স্বামীর দুঃখ প্রকাশ তাকে সুখ অনুভব করাচ্ছে ভীষণ। কত দ্বিধাহীনভাবে মানুষটা তাকে সবটা বলছে। সব অনুভূতি ভাগাভাগি করছে সে কোনো দিক না ভেবেই। শরৎ এবার মৃদুস্বরে বলল, চিকিৎসকদের সৃষ্টিকর্তার সাথে তুলনা করা হলেও তারা কখনোই সৃষ্টিকর্তা হয় না। কার জীবনের আয়ু কতটুকু তা কেবল স্রষ্টা জানেন। ওপর থেকে স্রষ্টার ডাক এলে আপনি আমি সহ কারোর সাধ্য নেই কাউকে পৃথিবীতে জোর করে রেখে দেওয়ার। আপনি নিজেকে শান্ত করুন, জুনিয়র সার্জন। বড্ড আদুরে গলায় বলল শরৎ। পারছি না শরৎ। প্রতিটা মুহূর্তে আমার কানে আর্তনাদ বাজছে। মানুষটার পরিবারের প্রত্যেকটা সদস্যের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আজ। আমি আমার 10 বছরের মেডিকেল জীবনে এমন আহাজারি কখনো দেখিনি। সত্যিই দেখিনি। শরৎ তার স্বামীর অনুভূতি বুঝতে পারছে খুব। হোক না সে একজন চিকিৎসক। চিকিৎসকদেরও হৃদয় থাকে। একটা কোমল হৃদয় থাকে তাদেরও। তবুও তারা বুকে পাথর বেঁধে প্রতিদিন কত কত মানুষের জীবন নিয়ে খেলছেন। যে খেলার প্রতি ধাপেই থাকে যে তার একটা প্রবল আকুতি। কিন্তু তার সবসময় হয় না। কখনো কখনো হেরে যেতে হয়। স্রষ্টার কাছে আমাদেরকে হার মানতেই হয়। নীরব একটা সময় পার করছে দুজন। অভ্র তার এক টুকরো শান্তি খুঁজে নিয়েছে যেন তার বউতে। আলিঙ্গনে রয়ে গেছে সেই কখন থেকে। কিন্তু তাদের এই মৌন সময়ে হঠাৎ ঘটে বসলো এক ঘটনা। শরতের পেটে হওয়া এক অদ্ভুত আওয়াজ অভ্র কানে ঠেকল। সে খানিকক্ষণ চুপ থেকে মাথা উঁচিয়ে তাকালো বউয়ের দিকে। শরতের হাত পেঁচানো অভ্র ঘাড়ের চারিদিকটায়। সে একবার অভ্র দিকে তাকিয়ে নজর সরিয়ে নিজেই সরে আসতে চাইল। কিন্তু তার অর্ধাঙ্গকে তার হতে দিল। শক্তভাবে পুরুষালী মুঠো চেপে ধরল সে শরতের ডান কবজি। অবসাদী পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের বউকে কাছে নিয়ে এলো। জিজ্ঞেস করল কঠিন কণ্ঠে, খাওনি তুমি? শরৎ প্রত্যুত্তর করল না। চুপটি মেরে রইল। অভ্র ভ্রু যুগল ভারী কুৎকানো। বিরক্তিতে ভরা স্বরে সে বলল, আবার কি বলেছে মা? নাকি নিশি কিছু বলেছে তোমাকে? আমাকে অশ্রাব্য ভাষায় রেখেছে বলে আমি আপনার বোনকে কয়েকটা কথা শুনিয়েছি। অভ্র শুনল শরতের তাৎক্ষণিক শক্ত কণ্ঠের জবাব। পুনরায় বলল, কি বলে ডেকেছে? শরৎ কিছুটা ইতস্তত বোধ করল। অতঃপর খুব সংকোচে জানালো সবটা। চোখে তার নোনা জলও জমে গেল। তবে মেয়েটা তা আড়াল করল দক্ষতার সাথে। অভ্র চোখ এড়িয়ে গেল বধূর চোখের জল। সে শরৎকে ছেড়ে দিয়ে চলে গেল রান্নাঘরে। শরৎ কিছু বুঝে উঠতে পারল না। অগত্যা সেও গেল অভ্র পিছু পিছু। অবাকের চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সে অভ্র কিভাবে চাল নিল, কিভাবে তা ধুয়ে নিল, কিভাবে তা চুলোয় বসালো। কিন্তু কিছু বলার জ্ঞানে ছিল না সে। কি করলেন? চোখে দেখতে পাও না? অভ্র আকস্মিক হুঙ্কারে ভীষণ কেঁপে উঠল শরতের দেহটা। হঠাৎ তার অর্ধাঙ্গের এত রাগের কারণ খুঁজে পেল না সে। অভ্র সবজির তাক থেকে দুটো পেঁয়াজ নিয়ে শরতের হাতে ধরিয়ে দিল।
বলল খুব গম্ভীরতার সাথে। কেটে দাও। শরৎ বুঝতে পারছে সবই। তার জন্যই এসবের তোড়জোড় করছে তার স্বামী। তবে তার মনে ভয়, যে হুঙ্কার অব্র একটু আগে ছেড়েছে, তাতে সবার ঘুম ছুটে যাওয়ার কথা। মধ্যরাতে বাড়িতে ভীষণ অশান্তি হবে যদি তার শাশুড়ি কিংবা ননদ চলে আসে। দাঁড়িয়ে আছো কেন? আরো একবার চিৎকার করে উঠল অব্র। শরৎ ভ্রু কুঁচকে বলল মিহিস্বরে, করছি তো। এভাবে কথা বলবেন না। বাবা ঘুমোচ্ছেন। অব্র তার বধূর কথার প্রত্যুত্তরে কিছু বলল না। হাঁড়িতে চামচ নাড়তে লাগলো। শরৎ নীরবে পেঁয়াজ দুটো কুচি করতে ব্যস্ত হলো। কিন্তু যাদের ভাগ্যে থাকে চাই, তাদের কি আর এত সহজে সুখের দেখা মেলে? কিছুক্ষণের মাঝেই রান্নাঘরে হাজির হলো নিশি। ঘুম জড়ানো স্বরে বলে উঠল, এত রাতে কি করছো তোমরা? অব্র ভাতের মার সরিয়ে ফিরে দেখালো। ভীষণ ক্ষেপে আছে সে। শরৎ নির্বিকার ভঙ্গিতে একপাশে দাঁড়িয়ে রইল। আঁচল সেটে রাখা তার কোমরে। মেয়েটা জানে অব্র যতই রেগে থাকুক, তার মা বোনকে সে কিছুই বলবে না কখনো। কিন্তু শরৎকে অবাকের শীর্ষে পাঠিয়ে অব্র তার বোনের গালে সপাটে একটা থাপ্পড় বসালো। আখি জোড়া প্রত্যাকার হয়ে বেরিয়ে আসার উপক্রম শরতের। বুকের অন্তঃস্থলটা কেমন টিপটিপ করছে তার। একরাশ ভীতি উপস্থিত সে তাই। অপরদিকে নিশির চোখে জল চলে এলো ভাইয়ের এমন আকস্মিক কাজে। বাম গালটা লালচে হয়ে ভীষণ জ্বলছে। বিবেক হওয়ার পর থেকে কখনোই অব্র তার বোনের গায়ে হাত তোলেনি। তবে আছে বাধ্য। স্ল্যাটের অর্থ জানিস তুই? শরৎ আমার বউ। ভুলে গেছিস তুই? অব্র চিৎকারে নিশি সবটা বুঝতে পারল। বুঝতে পারল শরৎ সবকিছু তার ভাইকে বলে দিয়েছে। হিংস্র দৃষ্টি নিক্ষেপ করল সে শরতের দিকে। শরৎও তাকিয়ে রইল শটান দাঁড়িয়ে। তন্মধ্যে সেইখানে এসে হাজির হলেন অব্রমা। ছেলে মেয়ে দুটোকে একত্রে ঝগড়া করতে দেখে বললেন, কিরে মা, এত রাতে তোরা তর্কাতর্কি করছিস কেন? অভ্র কপালের মধ্যিখানে রগে টান পড়ল। মায়ের সামনে দাঁড়িয়ে সে প্রশ্ন করল তার মাকে, আমার বউ না খেয়ে আছে কেন মা? ওর জন্য ভাত মাছ রান্না হয়নি কেন? শরৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তেও তার নিজেকে ভীষণ অসহায় লাগছে। চোখে জল জমে যাচ্ছে তার মুহূর্তে মুহূর্তে। অভ্র ন্যায়কে প্রাধান্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ করছে জেনেও মেয়েটা আজ নিজেকে ছোট করে দেখছে। অভ্র মা নাকের পাটা ফুলিয়ে শরতের দিকে কয়েকবার তাকালো। অতঃপর ছেলেকে জবাবে বলল, তোর বউ তোর বোনকে আজ বলেছে ও নাকি একটা বেয়াদব মেয়ে। গুরুজনদের নাকি সম্মান দিতে জানে না। আচ্ছা, তোর বউ কতটুকু পড়াশোনা করেছে বা কি এমন করেছে যে তাকে সম্মান দিয়ে মহারানীর সিংহাসনে বসাতে হবে? তোমার বেয়াদব মেয়ে যে শরৎকে অকারণে অশালীনভাবে সম্বোধন করলো সেটা তোমার চোখে পড়েনি? মা, তুমি কি চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা হয়ে গেলে? আর কথা হচ্ছে ব্যবহার নিয়ে, তুমি সেখানে পড়াশোনা টানছো কেন? বিয়ে করানোর আগে সবকিছু মেনে নিয়েছ। এখন কেন তোমাদের মা মেয়ের এত সমস্যা? তখন কেন বাবার প্রস্তাবে রুলতে যাওনি? শেষের প্রশ্নটা কড়া কণ্ঠে বাঘের গর্জনে বলল অভ্র। নিশি তার মায়ের কাছে ঘেসে দাঁড়িয়ে বলে উঠল কাঁদো কাঁদো গলায়, তোমার ছেলে এখন বউয়ের আঁচলে মা। দেখেছ, আমার গায়ে তুলতেও ভাবলো না ভাইয়া। তোমাকেও কথা শোনাচ্ছে। উচিত কথা বলছি বলেই কি তোদের অসহ্য লাগছে? অভ্র কঠোর স্বর। শরৎ একেবারেই নিশ্চুপ। গত 3 বছরে কম সহ্য করেনি সে। প্রতিদিন ভেবে এসেছে পরের দিন হয়তো তার ননদ শাশুড়ি তার সাথে স্বাভাবিক আচার আচরণ করবে। কিন্তু সেই তথাকথিত পরের দিনের অপেক্ষায় নিরত মেয়েটা আর পরের দিন চোখে দেখল না। স্বামীর নিজে থেকে কখনো আগ্রহ দেখায়নি বলে তাকে কখনো কিছু বলা হতো না বিশদভাবে। তবে অভ্র বোধ করতে পারত সবই। মাঝে মাঝে তার মায়ের আচরণ তার নজরে আসত। কেবল কাজ শেষে কিংবা কাজের তারাই কিছু বলার ইচ্ছে এবং সাহসের সঞ্চার করতে পারত না। অভ্র, তুই কি এখন তোর মাকে পর করে দিলি? 2 দিনের মেয়েটা তোর আপন হয়ে গেল। 10 মাস তোকে আমি পেটে ধরে দুনিয়ায় এনেছি।
সেই কষ্টের ফল এভাবে দিচ্ছিস? শরৎ আমার বিয়ে করা বউ, মা। এই ঘরের একমাত্র বউ ও। তোমাকে মা হিসেবে যতটুকু সম্মান করি, ওকেও আমার অর্ধাঙ্গিনী হিসেবে ওর প্রাপ্য সম্মান, অধিকার দিতে হবে। ওর পারিবারিক বিষয় টেনে, ওর পড়াশোনা টেনে কেন তোমরা খামোখা ওকে অপমান করবে? কেন ও দিনের পর দিন না খেয়ে থেকে? আমার বউয়ের গায়ে হাত তোলার পরেও আমি তোমাদেরকে কিছু বলিনি। এতটাই কাপুরুষ আমি? অভ্র মা, বোন দুজনেই নিশ্চুপ। নাকে পোড়া গন্ধ যেতেই শরৎ দ্রুত গ্যাস অফ করলো। হাড়ির তলে ভাত লেগে গেছে হয়তো। অভ্র বেশ জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। অত্যাধিক ক্রোধে নাজেহাল অবস্থা পুরুষের। কপালের দীর্ঘ রগ ফুলে ফেপে প্রতি মুহূর্তে জানান দিচ্ছে তার রাগের পরিমাণের। কিক্ষণ মৌন সময় অতিবাহিত হওয়ার পরে সহসা অভ্র মা বলে উঠলেন, তোর এত সমস্যা হলে তুই তোর বউকে নিয়ে অন্য জায়গায় গিয়ে থাক। এই মেয়েকে আমার একটু সহ্য হয় না। গরিবের মেয়ে কোনো কিছু ছাড়াই পেয়ে গেছে আমার এই রাজমহল। আমার ভালো ছেলেটাকে মায়া করেছে অলক্ষী। হতচ্ছাড়ি একটা। দেখছিস না তুই কিভাবে তোর বউয়ের জন্য রান্না ছড়িয়েছিস? নিজে কখনো রেঁধে খেয়েছিস? তোর বাবাকে দেখেছিস কখনো এসব করতে? মায়ের কথাখানা অভ্রকে বড্ড আঘাত করল। সে এখনো বুঝল না শরতের দোষরা কোথায়। সে গরিব ঘরের মেয়ে বলে, সে অনাথ বলে, সে বেশি পড়াশোনা করেনি বলে। কিন্তু এগুলো কখনোই একটা মেয়ের দোষ হতে পারে বলে সৌম্য পুরুষ মনে করে না। তাছাড়া শরৎ এতটা কম পড়াশোনা করেনি যে তাকে কটু কথা শুনিয়ে দোষারোপ করতে হবে। অভ্র পলকের মাঝেই ভাবে, তার মায়ের জায়গায় আর অন্য কোনো সুমস্তিষ্কের মা হলে নিশ্চয় ছেলের বউয়ের সাথে এমন আচরণ করতো না। নিশ্চয় বিয়ের পরের দিন থেকেই রান্নাঘরের কাজে হাত পোড়াতে দিত না। নিষ্পাপ মেয়েটা ভালো থাকতো, কারণ সে অন্য দুটো মেয়ের মতো প্রতিবাদী ভাষার সাথে অপরিচিত। ঘরের ছেলে নিয়ে নিল বিরাট সিদ্ধান্ত। জবাব দিল তার মাকে, কালকেই চলে যাব আমি শরৎকে নিয়ে। ব্যাস এইটুকুই। অভ্র ঘুরে সেদ্ধ হতে দেওয়ার ডিমটা নামিয়ে খোসা ছাড়িয়ে নিল। অতপর একে একে সব উপকরণ দিয়ে ডিম পেয়ার ধুনো করে ভাত বেড়ে নিল থালায়। শরৎ তার চোখ তোলেনি। নিঃশব্দ কান্না তার কেউ টের পেল না। অভ্র মা আর নিশি গজগজ করতে করতে চলে গেলে নিজেদের কক্ষে। অভ্র সবকিছু ঠিকঠাক করে শরতের হাত চেপে ধরে এক প্রকার টেনে মেয়েটাকে তাদের রুমে নিয়ে এলো। শরৎকে বিছানায় বসিয়ে দিয়ে সে ভাত মাখতে শুরু করলো। শরৎ কেবল পা ভাঁজ করে হাত গুটিয়ে বসে রয়েছে। পাখার হাওয়ায় তার এলোমেলো চুলগুলো অবাধ্য হয়ে উড়নচণ্ডীর মতো উড়ছে। গাল ভেসে যাওয়া নোনাজলে লেপ্টে রয়েছে সরু সরু কয়েকটি চুল। সেসব দিকে মেয়েটার খেয়াল নেই। সে ভাবনায় বিভোর, কি থেকে কি হলো। এক রাতের ব্যবধানে তার স্বামীকে তার জন্য নিজের ঘর ছাড়তে হবে। হা করো শরৎ। শরতের ধ্যান ভঙ্গ হলো। লালাভ চোখে সে তাকায় অভ্র চোখের দিকে। সন্ধানে নামে কি আছে সেটায়? রাগ, দায়িত্ব নাকি ভালোবাসা? কিছুই অনুভব করতে পারল না মেয়েটা। পারবে কিভাবে? কখনোই তেমনভাবে চোখে চোখ রেখে তাদের অন্তরের অনুভূতি অনুভব করা হয়নি। তাই মেয়েটাও এখন আর সেই চক্ষুজোড়ার ভাষা পড়তে পারছে না। শরৎকালকে আমাকে হাসপাতালে যেতে হবে। এখন 4টা বাজে। ভনিতা না করে হা করো। অভ্ররুর স্বরে মেয়েলি মন অধিক ব্যথিত হলো। বুঝল না এবারও মানুষরা তাকে শব্দ সাজিয়ে কথা দিলেই হয় না, সেগুলো প্রমাণ ভরে দেখাতে হয়। কিন্তু তার স্বামী তা পারবে না কখনোই। শরৎ লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ হা করল। অভ্র থেকে ভাত খাইয়ে দিল। একটার পর একটা লোকমা খাইয়ে সম্পূর্ণ ভাত শেষ করল। তারপর সেই আবার আগের নিয়মে যে যার জায়গায় শুয়ে পড়ল। কেউ কোনো কথা বলল না। অভ্র তার মাকে বলে সেই সিদ্ধান্ত নিয়ে কিছু জানালো না শরৎকে। কিন্তু বিছানার নড়ছড়ে শরতের একেবারেই শান্তি লাগছে না। মনের সাথে শরীরেও অশান্তি ধরল তার। বিছানা নড়লে ঠিকঠাক শুয়ে থাকা যায়? আর তার কিছু মুহূর্ত পরেই মেয়েটা বুঝতে পারল বিছানার এমন কাঁপনের কারণ। পুরুষালী কঠিন হাত থেকে ঘুরিয়ে নিয়েছে এমনভাবে যেন সে কোনো এক শুকনো ম্যাপল লিফ।
অভ্র তার মেয়েকে একপাশে শুয়ে শরতের কাছে এসেছে। অর্ধাঙ্গিনীকে জড়িয়ে তার গ্রীবাঞ্চলে মুখ লুকিয়েছে সে। শরৎ কিছুই বোঝে না, কেবল অনুভব করে অভ্র ঘন্টায় শ্বাস তার ঘাড়ের ওপর। বিছানায় হাত দিয়ে একবার বোঝার চেষ্টা করে তার ছোট্ট মেয়েটা কোথায়। ফুল পাশে আছে, চিন্তা নেই। অভ্র এইটুকু কথাতেই শরৎ নীরব হলো, ঠিক যেমনটা হয় মধ্যরাতের পরিবেশ। অর্ধাঙ্গের সমস্ত ভার নির্দ্বিধায় সয় নিয়ে নির্বিকার ভঙ্গিতে পড়ে রইল সে। কিন্তু অভ্র তা সহ্য হয় না। বলে সে, আমাকে একটু জড়িয়ে ধরবে শরৎ? শরতের কান্না পেল ভীষণভাবে। কেমন ব্যাকুলতায় মোড়ানো অগাধ স্বরে আবদার করল তার মানুষরা। এই আবদার ফেলে দেওয়া কি কোনো স্ত্রীর দ্বারা সম্ভব? শরতের দ্বারা তো অসম্ভব। যতই হোক, সে প্রথম থেকেই অভ্র প্রতি প্রেম অনুভব করে এসেছে। তাই সে অপেক্ষা না করে নিজের দুহাত জড়িয়ে নিল অভ্র চওড়া সুঠাম পিঠে। শক্ত আলিঙ্গনে বাঁধল তার নিজের পুরুষকে। অভ্র হাতের বাঁধনও কঠোর হলো। শরৎ চোখের পাতা মিশিয়ে নেয়। কতটা সময় যে তারা অভাবে রয়ে গেল তা তাদের হিসেবে নেই। তবে এইটুকু তারা জানে, আজ প্রায় বছরখানেক পরে তারা আবার নিজেদের কাছাকাছি এসেছে। একে অপরের নিঃশ্বাস অনুভব করেছে, একে অপরের আবেগী স্পর্শ অনুভব করেছে। শরৎ ভাবল হয়তো অভ্র ঘুমিয়ে গেছে, কারণ সে অনড়। কিন্তু তাকে আরো একবার ভুল প্রমাণিত করে দিয়ে অভ্র বলে উঠল, ঠিক কতটা ভালোবাসলে তোমার অভিমান শেষ হবে শরৎ? বলবে আমাকে? তুমি নও, আসলে আমি ভীষণ অবুঝ। বুঝতে পারছি না আমার কি করা উচিত। বুঝতে পারছি না কিভাবে সকল ক্লান্তিকে দূরে রেখে আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো প্রকাশ করব। অভ্র গম্ভীর কণ্ঠস্বরে এক ধরনের ব্যর্থতার টান। শরৎ প্রত্যুত্তর করল তার ম্লান স্বরে, আমার কোনো অভিমান নেই। আছে, অনেক অভিমান তোমার, অনেক অভিযোগ অনুযোগ তোমার আছে। বলো না শরৎ, কি করব আমি? শরতের ঠোঁটে ম্লান হাসি, চোখে জল। ঠিক কোত্থেকে শুরু করা উচিত তার? কার উপর কি অভিযোগ, অনুযোগ, অভিমান, সেসব বলতে গেলে হয়তো নিজের জীবন নিয়ে অনীহা সৃষ্টি হবে মনে। তাই জীবনটা যেমন স্রোতের মতো চলে যায়, শরৎও চায় সে ওইভাবেই চলুক। সবটা মানিয়ে, সবটা সহ্য করে। আপনার নাকাল কি কাটাছে? ঘুমিয়ে পড়ুন। এই সামান্য মানসিক চাপ নিয়েই আমার ঘুম আসে না। তুমি কিভাবে থাকো দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে, না হেসে? অভ্র মুখ তুলে তাকায়। দুজনের ক্লান্ত নজরের সন্ধি হয়। ভ্রু কুচকে সৌম্য পুরুষ তার বউয়ের চিবুক উঁচু করে। তার নজর ঘুরে শরতের নোনাজলে ভেজা চোখের পাতায় ভোরের উদিত সূর্যের মতো লালচে নাকে, শুকনো পদ্মের মতো পাতলা অধরছে। সহসাই সে যত্নে চুমু আঁকে শরতের চিবুকে। শরতের চোখজোড়ায় কি ভীষণ বিস্ময়। চাতকের নয়নে তাকিয়ে রইল সে অভ্র দিকে। অভ্র বলে উঠল, শান্তি শান্তি লাগছে মনে। বহু থেকে বহুদিন পরে বউকে চুমু খেলাম। কাল থেকে প্রতিদিন তোমাকে একটা করে চুমু খাবো। শরৎ নিশ্চুপ। খানিক আগেও আবেগী কথাবার্তা বলা লোকটা এখন কুটির স্বরে কথা বলছে। এতটা পরিবর্তন! অভ্র এই রূপ শরতের কাছে নতুন, ভীষণ নতুন। বিয়ের পরপর বেশ কয়েক মাস খুব হাসি খুশিভাবে জীবন কাটিয়ে থাকলেও তারপর থেকেই তাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তার কারণ ছিল অভ্র কাজের চাপ, দিন শেষে তার অবসন্নতা, অভ্র মা বোনের মন্দ আচরণ। এরই মাঝে ফুল পৃথিবীর আলো দেখেছে। তখন অবশ্য অভ্র অনেকটা যত্নবান ছিল শরতের প্রতি। বউয়ের দিকে তাকিয়ে থাকে অভ্র। এখন আর আগের করা ব্যবহারের জন্য অনুতপ্ত হয়ে লাভ নেই। তাকে নতুন রূপে তার অর্ধাঙ্গিনীর যত্ন নিতে হবে, কাছে যেতে হবে। মেয়েটাকে আগলে রাখতে হবে। ভাবনাগুলোকে শব্দে পরিণত করে বলল অভ্র, কালকে থেকে সত্যিই অন্য পুরুষ হব শরৎ। একদম পাক্কা প্রমিস। শরৎ তার স্বামীর কথা শুনে হাসে, নিঃশব্দে পাতা হতে শিশির পড়ার মতোই। অভ্র মজা করেনি, তাই সে নিজের আননে গাম্ভীর্যতা টিকিয়ে বলল, এই, আমার কথা বিশ্বাস করছো না?
শরৎ এসে তার অর্ধাঙ্গকে টেনে নেয় কাছে। অভ্র গাম্ভীর্যতা তার কাছে বাচ্চাদের অকপট রাগের মতো লাগছে। একেবারেই সরল স্বভাব। সে বলল, হুম করেছে বিশ্বাস। এখন ঘুমিয়ে পড়ুন। অভ্র আলিঙ্গনে চেপে ধরল শরৎকে। মেয়েটাকে যে সে চায় খুব, তা এতদিন বোধ হয়নি তেমন একটা। তবে এই মুহূর্তে হচ্ছে। ভীষণভাবে সে উপলব্ধি করতে পারছে শরতের প্রতি তার অন্য এক টান। শরৎ একটা দীর্ঘশ্বাস ছাড়ল সশব্দে। অভ্র তখন বলল, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মনে এসেছে তোমার? না। কেন? আপনার আড়ালে থেকে করা ক্ষুদ্র ক্ষুদ্র যত্নগুলোই হয়তো আমার মনকে আমারই অজান্তে গলিয়ে দিয়েছে। হয়তো সেসব ছিল দায়িত্ববোধের যত্ন, তবুও তো ছিল। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। অভ্র চোখের পাতা নড়ে। আর সম্ভব হচ্ছে না তার এই চোখের পাতা মেলে রাখাটা। চোখ জোড়ে যেন ভীষণ শান্তিতে মুখিয়ে আছে একটু ঘুমানোর জন্য। তবুও অভ্র বলল তার কণ্ঠ খাদে নামিয়ে, ঘুমাচ্ছন্ন কণ্ঠে, তুমি আমার কাছে সারা জীবন মিথ থেকো শরৎ। তুমি যদি একজন স্ট্রং ওম্যান হতে সেই প্রথম থেকে, তাহলে এতদিনে তুমি আমাকে ছেড়ে যেতে। আমার অবহেলার উপর তুমি থুতু ছেড়াতে। হয়তো এটা ভুল, তবুও আমি এখন চাই না তুমি স্ট্রং হও। হ্যাঁ, অন্য সবার জন্য তোমাকে প্রতিবাদী হতে হবে। অন্যায়কে তুমি প্রশ্রয় দিতে পারবে না। কিন্তু আমার ক্ষেত্রে না হয় তুমি হলে একটু দুর্বল। যে দুর্বল মেয়েটা আমাকে কখনোই ছেড়ে যাবে না। আমার সবকিছু সে সহ্য করে নেবে, থেকে যাবে সারা জীবনের জন্য। আর সবার সামনে আমি না হয় হব তোমার শক্তি। চলবে না? অভ্র ঠিক কি বোঝাতে চাইল তা বুঝল শরৎ। তার অধর প্রশস্ত হলো আবারও। চোখ বুজে মেয়েটা তার অর্ধাঙ্গের শক্তপোক্ত দেহে লেপ্টে রইল উষ্ণতায়। তার ভাগ্যের চাকাটা না হয় এবার একটু ঘুরুক। জীবন উপপাদ্যটা না হয় একটু সহজ হোক এবার। তাতে কি ভীষণ ক্ষতি হবে? ঘুমন্ত ফুলের মসৃণ ফর্সা গাল জুড়ে একের পর এক চুমু আঁকতে ব্যস্ত শরৎ। সন্ধ্যার গন্ধ মিলিয়ে গেছে তো বহু আগেই। আজ সকাল থেকে প্রকৃতি বেশ ভিজেছিল। বর্ষণে রাস্তাঘাট ভিজে গিয়ে চকচকে হয়ে উঠেছে। সবুজ বৃক্ষরাজি সতেজ, প্রাণবন্ত। ভেজা মাটির সরল সুবাসে প্রকৃতিতে বয়ে চলেছে একটা জীবন্ত ভাব। অভ্র আজ তাড়াতাড়ি ফিরে এসেছে। নিজের নিত্য পোশাক ছেড়ে এই মুহূর্তে সাওয়ার এসে। শরৎ মেয়ের কাছ থেকে সরে এসে আবারও কাজে নিমগ্ন হলো। পাশে থাকা ট্রলিটায় গুছিয়ে নিচ্ছে সে তার মেয়ের প্রয়োজনীয় সবকিছু। আগামীকাল তারা যাচ্ছে দেশের বাইরে, সুইজারল্যান্ডে। গুনে গুনে 7 মাস পেরিয়েছে অভ্র তার বউ, মেয়েকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে। সেদিনের পরের দিনই সে চলে এসেছিল অভ্র তার বাড়ি থেকে। তবে এমনটা নয় যে সে বাবা মায়ের সাথে যোগাযোগ করে না। করে। মাঝে মাঝে বাবাটাকে দেখতে যায় সে। তার বাবার মন মানসিকতা তার মায়ের মতো নয় একেবারে। তিনি ভালো, ভদ্র মানুষ। কেবল অঙ্গহারা হয়ে এখন আর তিনি বাড়িতে তেমন একটা ভূমিকা পালন করতে পারেন না। এখন তো তার সঙ্গী একাকিত্ব। তখন ছোট্ট নাতনিটা ছিল, কোলে নিয়ে দুদণ্ড আহ্লাদ করা যেত। এতে সময়টা পেরিয়ে যেত। এখন তার আর সময় কাটতে চায় না যেন। ছেলেকে কতবার বলেছেন তিনি, তারা যেন ফিরে যায় নিজেদের বাড়িতে। কিন্তু অভ্র যায়নি। যে মা নিজের ছেলেকে স্বেচ্ছায় বলেছে বাড়ি ছাড়ার কথা, সেই মায়ের কাছে যেতে ইচ্ছুক নয় অভ্র। তাছাড়া পরিবারের খরচের একটা অংশ অবশ্যই অভ্রকে বহন করতে হবে। সে করে। ছেলে হিসেবে এটা তো তার দায়িত্ব। শরৎ, আমার তোয়ালেটা দাও। শরৎ তার অর্ধাঙ্গের কণ্ঠস্বর শুনেই এক নজর বাথরুমের দিকে তাকিয়ে উঠে গেল বিছানা থেকে। অভ্র তার মুখ আর হাত বাড়িয়ে আছে। শরৎ বারান্দার রেলিংয়ে ঝোলানো তোয়ালেটা নিয়ে অভ্র দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনার স্বভাব ভুলে যাবে না? আগে তো এমন ছিলেন না আপনি। তোয়ালে না নিয়ে যান কেন প্রতিদিন? বউয়ের রোষপূর্ণ স্বরে ঠোঁট চেপে কুটির ভঙ্গিতে হাসল অভ্র। নিজের শক্তপোক্ত মুঠোর তোয়ালেটা নিয়ে বলল, আগের অভ্র আর এখনকার অভ্র মধ্যে বিশাল ফারাক, জানো না?
এদিকে আসো, আমার পাওনাটা মিটিয়ে নি। দিন দিন উচ্ছন্নে যাচ্ছেন। আসুন তাড়াতাড়ি, খিদে পেয়েছে আমার। অভ্র দরাজ স্বরে হেসে বাথরুমের দরজা বন্ধ করলো। শরৎ ও মৌন হাসে। গত 7 মাস সে নতুন অভ্রকে দেখেছে। যে মানুষটা সন্ধ্যায় ফিরলেও ব্যস্ততা দেখাতো, রাতে ফিরলেও ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়তো, সেই মানুষটাই এখন দিন শেষে হাসপাতাল থেকে ফিরে আগে তার অর্ধাঙ্গিনীর গোটা দিনের খবর নেয়। ক্লান্ত হলেও খুব চেষ্টা করে তার বধূর মনের যত্ন নিতে। তবে শরৎ সেই আগের মতোই রইলেও এখন অনেকটা হাসি খুশি থাকে। দিনের কোলাহল ফুরিয়ে যখন ধরণীতে রাত নামে, তখন তো সে তার অর্ধাঙ্গের বুকে চেপে থাকতে পারে। স্বামীর হৃদয় স্নেহের যত্নটা পায়, দুষ্টু মিষ্টি আলাপ হয় তাদের। মানুষটা যে তার অর্ধাঙ্গিনীকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে, এটাই কি দের নয়? অভ্র বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের পোশাক পরিধান করল। ফুলের ঘুম ভেঙেছে আগেই। ফুটফুটে মেয়েটা খুব শান্ত। তার মাকে তেমন একটা জ্বালাতন করে না সে। চোখের পাতা মেলেই নিজের মতো খেলছে। শরৎ রান্নাঘরে খাবারের আয়োজন করতে ব্যস্ত। ভোরে তাদের ফ্লাইট, তাই তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে মেয়েটা। আর যেই ভাবনা সেই কাজ। অভ্রকে ডেকে নিয়ে দুজনে একসাথে খেয়ে নিল। শরৎ তাদের রুমে এসে মেয়েটাকে তার খাবারটা দ্বিতীয়বারের মতো খাওয়ালো। ঘন্টার ব্যবধানে ফুলকে সে খাবার খাওয়ায়। অতঃপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিল আবারও। অভ্র ততক্ষণে নিজের ল্যাপটপে বসে প্রয়োজনীয় কাজ সেরে নিয়েছে। হাসপাতাল থেকে ছুটি নিয়েছে বেশ কিছুদিনের। নিজের ছোট্ট পরিবারটাকে নিয়ে প্রথমবারের মতো সে একান্ত সময় কাটাবে দেশের বাইরে। তবে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা তার এখনের নয়। অভ্র তার বিছানায় এলেই শরৎ নিজে থেকে তার পুরুষের বুকের পাশে শুয়ে পড়ল। অভ্র তার বুকের ওপর ফুলকে তুলে নিয়েছে। আজকাল তার মেয়েটাকে বুকের ওপর না নিয়ে একেবারেই ঘুম ধরে না চোখে। একটু একটু বুলি ফুটেছে মেয়েটার ছোট্ট গোলাপের মতো ফুটে। আর মেয়ের সেই শব্দ, সেই ডাকের মায় অভ্র এখন সম্পূর্ণ মাখন। বেশ যত্নে সে মেয়ের মাথায় চুমু খেয়ে তাকালো শরতের দিকে। অর্ধাঙ্গের পোশাকাবৃত বুকে তর্জনী দিয়ে আঁকিবুকি করছে মেয়েটা। সৌম্য সুদর্শনের ঠোঁটে মৃদু হাসি। আফসোস হয় ভীষণ তার। কেন এতগুলো সময় সে তার ক্লান্তিকে প্রাধান্য দিল? কেন সে তার যত্নটা প্রকাশও করল না? তার বউটাকে নিজের যত্নটা বোঝালে কি এমন ক্ষতি ছিল? তাহলে নিশ্চয় তার জীবনটা একঘেয়ে না হয়ে এই মুহূর্তটার মতোই হতো। প্রেমের মিশ্র রসে ডুবন্ত একটা মুহূর্ত। শরৎ নিজের খেয়ালে আছে। স্বামীর দিকে তার নজর নেই, কিন্তু তার স্বামী তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। গত 7 মাস ছিল তাদের জীবনের নতুন একটা অধ্যায়। এই 7 মাসে শরৎ যেমন পেয়েছে নিজের মানুষটার ভালোবাসা, যত্নে মোড়ানো স্নেহের সময়, ঠিক তেমনি অভ্রও শিখেছে অনেক কিছু, পেয়েছে অনেক কিছু, উপলব্ধি করেছে অনেক কিছু। আর তার বউটাকে দিয়েছেও তার জীবনের মূল্যবান একটা অংশ। সে শিখেছে কিভাবে তার নারীকে যত্নে আগলে রাখতে হয়। সে শিখেছে কিভাবে অনুভূতিগুলো একটু একটু করে প্রকাশ করতে হয়। জেনেছে কাছের মানুষের সাথে দু একটা মনের কথা বললে শরীরের ক্লান্তি কেন, হৃদয়ের ক্লান্তিও দূরে গিয়ে পালায়। অভ্র তার নামানো স্বরে হঠাৎ দেখে, এই যে মহিলা। শরৎ মাথা উঁচিয়ে দেখালো। কপট রাগ দেখালো তৎক্ষণাৎ। মহিলা ডাকবেন না একদম। সুন্দর করে ডাকতে পারে না? ওহ, সো ডিয়ার অটাম। ঘাত। বলুন কি বলবেন? শরৎ মুখ ফিরিয়ে নেয়। পুনরায় ব্যস্ত হলো অভ্র পোশাকের বোতাম নিয়ে খেলতে। অভ্র বলে উঠল, তুমি আগের চেয়ে সুন্দর হয়ে গেছো শরৎ। মেয়েটা এবার পাত্তাই দিল না। এই কথা সে কম শুনেছে গত মাসগুলোতে। শরৎ তার হাত পেঁচালো অভ্র বুকের ওপর থাকা ফুলের ছোট্ট পিঠ জুড়ে। বলল, ঘুমান, আর একটু পরেই উঠতে হবে। অভ্র আর কিছু বলে না। ঘুম ধরে আসে তার নয়ন জোড়ায়। শরৎ ও অভ্র বুককে তার শান্তির নীড় বানিয়ে ঘুমিয়ে গেল বেশ আইসরে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে একটু দূরেই অবস্থিত ভালেই ক্যান্টন। আর সেই ক্যান্টনের এক বিখ্যাত পাহাড়ি গ্রাম ইজেরাবল।
গ্রামটি বিখ্যাত তার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই গ্রাম নামেই গ্রাম। আসলে ইজেরাবল হলো সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আর সুইজারল্যান্ডের সময়সূচি অনুযায়ী শরৎকালে এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায় সহস্রাধিক গুণ। তার সবচেয়ে বৃহৎ কারণ ইজেরাবলের ম্যাপল ট্রি ট্রেল। শরৎকালে এই স্থান ডুবে থাকে লাল, হলুদ, কমলা ম্যাপল পাতায়। প্রায় 9 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই ট্রেল মুহূর্তে যে কোনো মানুষের মনকে কাবু করতে যথেষ্ট। শুধু ম্যাপল গাছে নয়, ইজেরাবল গ্রামের কেন্দ্র থেকে পথ শুরু করলে আরও নানান মণিমুগ্ধকর স্থাপত্যের দর্শন মিলবে। দীর্ঘ 16 ঘন্টা ভ্রমণের পরে সুইজারল্যান্ডের জেনেভা পা রাখার সৌভাগ্য হয়েছিল শরৎ, অভ্র ও তাদের ছোট্ট ফুলের। প্রথম দিনটা তারা ভীষণ ক্লান্ত ছিল। ফুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন। দেশের আবহাওয়ার সাথে সুইজারল্যান্ডের আবহাওয়ার সময়সূচিতে কিছুটা পার্থক্য আছে। তাই সব দিক বিবেচনা করে তারা প্রথম এবং দ্বিতীয় দিনটা বিশ্রামেই কাটিয়েছে। আজ তাদের তৃতীয় দিন এই শহরে। আর আজ অভ্র তার বউ, মেয়েকে নিয়ে যাবে সেই ভ্যালি ক্যান্টনের পাহাড়ি গ্রাম ইজেরাবলে। পরিকল্পনা অনুযায়ী তারা জেনেভা থেকে ট্রেনে চেপে চলে গেল ভ্যালি ক্যান্টনের রিডিস নামক পৌরসভায়। এটি ইজেরাবল গ্রামের পাদদেশে অবস্থিত। আর রিডিস স্টেশন থেকেই তারা নিল কেবল কার। সেই কার পাহাড়ের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোর মাধ্যমে তাদেরকে কয়েক মিনিটের ব্যবধানে পৌঁছে দিল গ্রাম কেন্দ্রে। আর সেখান থেকেই ধীর গতিতে হাঁটতে শুরু করলো অভ্র আর শরৎ। ফুলকে তারা স্ট্রলারে শুয়ে দিয়েছে। সবে পায়ে ভর দিতে শিখেছে মেয়েটা। ট্রেইলের আশেপাশে বেশ কিছু ছোট ছোট গির্জা ও বিভিন্ন পাহাড়ি স্থাপত্য শিল্পের দেখা মিলছে। শরৎ বেশ আগ্রহ নিয়ে দেখছে সব। দেশ থেকে সুইজারল্যান্ডে আসা নিয়ে এই পর্যন্ত একটা প্রশ্নও সে করেনি। সে জানেই না তার অর্ধাঙ্গ কেন এই দেশ বেছে নিয়েছে। নরম স্বভাবের মেয়েটা অত কিছু তো মাথা ঘামায়নি। তবে এখন তার মন চঞ্চল। বিষয়টা কেমন যেন লাগছে তার কাছে। যত এগিয়ে যাচ্ছে ততই তার মন চপলা হয়ে উঠছে। ম্যাপল ট্রেইলের মধ্যিখানে আসতেই দর্শন মিলল মূল সৌন্দর্যের। সারি সারি ম্যাপল গাছের মাধ্যমে তৈরি হয়েছে এক ঘন বনভূমি। গাছগুলো হতে মুহূর্তে মুহূর্তেই হালকা বাতাসে ঝরে পড়ছে লাল কমলা ম্যাপল পাতাগুলো। চলার রাস্তাটা সম্পূর্ণ ভরপুর এই সুন্দর খাট কাটা পাতায়। যেন ম্যাপল ট্রেইলের এই অংশ ম্যাপল পাতার আগুনে দগ্ধ। শরতের অস্ফুটে হঠাৎ হাসি ফোটে। দীর্ঘকালের পুরনো ইচ্ছে তার এমনই একটা জায়গায় সে আসবে। বিভিন্ন বইয়ের পাতায়, টিভির পর্দায় দেখতে পাওয়া ম্যাপল পাতাগুলোকে নিজের হাতে ছুঁয়ে দেবে। আর আজ তার সেই ইচ্ছে যেন কাকতালীয়ভাবেই পূরণ হলো। কিন্তু আদৌ কি তা কাকতালীয়? কিছু শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যেতেই সেখানে মরমরে ধ্বনির সৃষ্টি হয়। শরৎ নিচের দিকে তাকিয়ে হাঁটে, খুবই ধীর গতিতে। ইচ্ছে করেই যেন অতি শুকনো ম্যাপল পাতাগুলোকে সে পিষে সেই মর্মর আওয়াজ সৃষ্টি করছে। কখনো কখনো গাছ থেকে ঝরে পড়া পাতাগুলোকেও হাতে নিয়ে ছুঁয়ে দিচ্ছে সে। অভ্র তার পাশেই আছে। দেখছে তার বউকে, কিভাবে তার বউ পাতাগুলোর প্রতিটি কাজ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মেয়ের স্ট্রলার ঠেলছে অভ্র। তবে ফুল এখন ঘুমের দেশে। সে সুইজারল্যান্ডের এই মনোহরা গ্রামে নেই। শান্ত মেয়েটা স্ট্রলারে আইসে ঘুমুচ্ছে। মাঝে মাঝে শীতল বাতাস তার ছোট্ট দেহে লাগতেই ক্ষুদ্রকায় ঠোঁট দুটো একটু আটটু নাড়াচ্ছে সে। মণিমুগ্ধকর ম্যাপল গাছের সৌন্দর্যকে পেছনে রেখে এসে অভ্র আর শরৎ এসে পৌঁছালো প্যাভিলিয়নে। অভ্র আশেপাশে তাকিয়ে দেখে কয়েকজন মানুষ নজরে আসে। তাদের মধ্যে কম সংখ্যক পর্যটক। আবার অনেককে দেখেই বোঝা যাচ্ছে তারা এই ইজেরাবল গ্রামে বসবাসকারী মানুষ। কিন্তু সময়টা সকালবেলা হওয়ার কারণে বেশ একটা নির্জন ভাব রয়েছে জায়গাটায়। কাঠের তৈরি প্যাভিলিয়নে আপাতত কেউ নেই। চারিধারে আগ্রহীর মতো তাকিয়ে তাকিয়ে প্রকৃতির স্বাদ আস্বাদনে ব্যস্ত শরৎকে অভ্র বলল, একটু বিশ্রাম নাও শরৎ। পা ব্যথা করছে? শরৎ অভ্র দিকে তাকিয়ে ওষ্ঠাধর চাপা হাসি দেখিয়ে ডানে বামে মাথা নাড়ালো। এমন লীলাভূমিতে প্রকৃতির লীলা দেখাটা পায়ের সামান্য ব্যথার কাছে চুনোপুটিও নয়। অভ্র তবুও বলল, একটু এখানে জিরিয়ে নাও, তারপর সামনে যাব। শরৎ না করল না।
প্যাভিলিয়নে বিশ্রামে বসল। অভ্র ফুলের স্ট্রলারটা সাবধানে একপাশে থামিয়ে রাখল। তার কাঁধে থাকা ছোট ব্যাগটা থেকে জলের বোতল বের করে একটু জল পান করল। তারপর ব্যাগ থেকে বের করলো বিশেষ কিছু। আশেপাশে আরো একবার চেয়ে দেখল সে। জনমানব নেই তেমন। স্থানীয় যাদেরকে দেখা যাচ্ছে তারা ট্রেইল ধরে যে যার গন্তব্যে যাওয়ায় ব্যস্ত। নিভৃতে দাঁড়িয়ে থাকা শরৎ হঠাৎ পেছনে থেকে তার পুরুষের বাহুতে আবদ্ধ হতেই প্রকাশ্যে চমকাল। সে যে এই জগতেই ছিল না এতক্ষণ। অভ্র শরতের সামনে তুলে ধরল অতি পরিচিত ডায়েরিটা। শরৎ তার সেই কাগজের সঙ্গীকে চিনতে পেরেই অবাক স্বরে বলল, এটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো আমি বাড়িতে রেখে এসেছিলাম। যে ডায়েরি আমি সংগ্রহে রেখেছি গত 3 বছর ধরে, সেটা আমি পাবো না? শরতের মাথায় প্রশ্ন কিলবিল করে। তবে কি প্রশ্ন করবে তা বুঝতে না পেরে পুনরায় জিজ্ঞেস করল, কিভাবে পেয়েছেন? অভ্র নীরবে ম্লান হাসে। ফুলের স্ট্রোলারটার দিকে এক নজর তাকিয়ে অতঃপর বলতে আরম্ভ করল, বিয়ের পরে তোমার মামার বাড়িতে গিয়েছিলাম না একবার? তখনই তোমার রুমের অগোছালো বইয়ের টেবিলটার নিচে পেয়েছিলাম। অবহেলায় পড়েছিল। সেই থেকে এটা আমার হয়ে গেছে। কিন্তু কখনো বুঝতে পেরেছ তুমি যে এই ডায়েরি আমি প্রতিদিন পড়ি? শরৎ কেমন চমকে উঠে জোরপূর্বক ফিরে দাঁড়াতে চাইল, কিন্তু অভ্র বাধা দেয়। মেয়েটাকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে রেখে প্রথম থেকে সবটা প্রকাশ করে। শরতের প্রতি যে তার খেয়াল ছিল না তা নয়, সে শরতের প্রতিটা পদক্ষেপ খেয়াল করত নিজের উপস্থিতিতে। তবুও মেয়েটাকে কিভাবে যেন সে অজান্তেই আঘাত করেছে। একাকিত্বতায় ভুগিয়েছে, অর্ধাঙ্গের প্রেম থেকে দূরে সরিয়েছে। কিন্তু এসব কখনোই সৌম্য পুরুষ চায়নি। অভ্র সকল অব্যক্ত কথা শুনতে শুনতেই শরৎ আনমনা হয়ে গেল। সে অনুভব করেছিল মানুষটা তার ব্যাপারে বিশদ জানে। তবে ডায়েরির এসব কথা মাথাতেই আসেনি তার কখনো। শুভ জন্মদিন, মাই ডিয়ার অটাম। অভ্র শুভেচ্ছায় শরতের চোখে বিস্ময় দেখা দেয়। সাথে রয়েছে কৌতূহল কিংবা প্রশ্ন বলা যায়। সে অবগত তার জন্মদিন সম্পর্কে। 6 বছর বয়স হতে কখনোই জন্মদিন পালন না করা মেয়েটার মনে থেকে সবসময়ই তারিখটা। শরৎ ধরা গলায় প্রশ্ন ছুড়ল অভ্র দিকে, এত বছরে তো উইশ করেননি, আজ কেন? এখন ভালোবাসা দেখান বলে? অভ্র নিজের চিবুক ঠেকায় তার বধূর কাঁধে। জবাবে বলে, ধরে নিতেই পারো। তবে আমারও ইচ্ছে ছিল কোনো একদিন তোমার স্বপ্নে দেখা রাজপুত্র হয়ে তোমাকে এই ম্যাপল লিফের দেশে এনে জন্মদিনে উইশ করব। শরৎ ম্লান হেসে অভ্র হাত থেকে তার ডায়েরিটা হাতে নিল। মেলে ধরল সেই নির্দিষ্ট পাতা, যেখানটায় তার অভিপ্রায় ব্যক্ত করা আছে, যা সে লিখেছিল তার 17তম জন্মদিনে খুব সকালে ঘুম থেকে উঠেই। অভ্র ক্ষণে ক্ষণে পেছনে ফিরে তার ঘুমন্ত ফুলের দিকে নজর বোলায়। মেয়েটা এখনো ঘুমে কারা। কি শান্তির ঘুম তিনি দিচ্ছেন এই নীরব নিরিবিলি ম্যাপল লিফের রাজ্যে এসে। শরৎ তার ডায়েরিতে লিখিত লেখাগুলো একবার পড়ল। যেথায় লেখা, ভোরের স্বপ্ন সত্যি হয়। আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন শরৎ। আমি আজ স্বপ্নে দেখলাম আমার কল্পনার ভালোবাসার জায়গাটা। চারিদিকে কমলা রঙের ম্যাপল পাতা, আর সেখানে আমি আর আমার রাজপুত্র দাঁড়িয়ে আছি একে অপরকে জড়িয়ে। সে আমাকে উইশ করেছে। ইস, কত ভালো হতো যদি এই স্বপ্ন পূরণ হতো। আমার খুব ইচ্ছা আমি এমনই একটা ম্যাপল লিফের দেশে যাব। ওরা উড়ে এসে আমার গায়ে পড়বে। আমি হাত দিয়ে পাতাগুলো ধরব। আমার এই স্বপ্ন পূরণ হোক। অভ্র শরতের বাম গায়েরটা একটা শুষ্ক চুমু আঁকতে মেয়েটার ধ্যানে বাধা পড়ল। ডায়েরিটা বন্ধ করে সে বুকে আগলে রাখে। অভ্র বাহুডোরে বন্দি সে। নিঃশুভ মুহূর্ত পার করতে লাগলো দুজনেই। অভ্র ভ্রু কুচকে তাকিয়ে রইল তার বউয়ের দিকে। সহসাই তার বউটার মুখ বন্ধ হলো বলে মনে হচ্ছে। শরৎ, হুম, কি হয়েছে? এই দিনগুলো আরো আগে এলে পারত। কতগুলো বছর জীবন থেকে হারিয়ে গেল। শরতের ক্ষীণকায় কণ্ঠে বিমর্ষতার ঝাঁক।
সে এখন সুখী, খুব সুখী সে। প্রথমবারের মতো ঘুরতে এসেছে বলেই যে এমনটা তার নয়। এখন তো সে তার সঙ্গীর সঙ্গ পায়, এটাই তার সুখের মূল কারণ। তবুও মনের কোথাও না কোথাও পড়ে আছে পুরাতন দুঃখরা। অভ্র তার হৃদয়ের অনুতপ্ততা আড়াল করে বলল, আগের কথা ভেবে কেন এত কষ্ট পাও? ভুলে যাও না শরৎ। সম্ভব? আপনিই বলুন। অভ্র তার হাতের বাঁধন আলগা হলো। সে সরে আসতে চাইল তৎক্ষণাৎ। নারীর রাগ হয়, অভিমান হয়, দুঃখ হয়, পুরুষের কি সেসব হওয়া মানা? অভ্র বুঝতে পারে সে ভুল ছিল। সে তার হৃদয়ের কথাগুলোকে ক্লান্তির অজুহাতে আড়াল করত, না জেনে। শরতের মনের আঘাতের যে ক্ষত, তা এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার মতো নয়। কিন্তু তবুও মাঝে মাঝে ভুলে যাওয়ার চেষ্টা করতে হয়। সুখ যখন ধরা দিয়েছে, ভাগ্যের চাকা যখন ঘুরছে সঠিক দিকে, তখন বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে নিজের হৃদয়কে নতুন করে আঘাত করার কি মানে? শরৎ তার অর্ধাঙ্গকে চাইল না, নিজেই আলতো চাপে ধরে রাখল। আর সেই বাঁধনেই রয়ে গেল অভ্র। কিছুক্ষণ মৌনতা পালন করে অতঃপর বলল, পরিবার ছেড়ে আসাটা আমি কোনো সুপুরুষের কাজ দেখি না শরৎ। তবে আমি যা করেছি তা অবশ্যই সুপুরুষের কাজ। আমি চেয়েছিলাম আমার মা একটু বুঝুক তার ছেলেকে, ছেলের বউকে। একজন মা না হোক, একজন শাশুড়ি না হোক, একজন মানুষ হোক সে। নিজের ভুল বুঝতে পারুক, বুঝতে পারুক পরিবারের প্রত্যেক সদস্যের গুরুত্ব। কিন্তু সেসব হয়তো হওয়ার নয়। হওয়ার হলে এই 7 মাসে মা আমার সাথে একবার হলেও কথা বলতো। শরৎ চুপ করে রইল। সে জানে সবটা। অভ্র বাবা ছেলের মাধ্যমে বহুবার শরতের সাথেও কথা বলেছেন। অনেকবার বলেছেন যেন মেয়েটা অন্তত তার কথা ভেবে ফিরে যায়। কিন্তু অভ্র বা শরৎ কেউই চায় না এসব। বাবা নামক অসহায় মানুষের জন্য কষ্ট হলেও সেই কষ্ট চাপা দিয়ে অভ্র তার বাবাকে একা রাখতে বাধ্য হয়। এসব বলছি যেন তুমি আমার এই সিদ্ধান্তকে কখনোই দায়িত্বপত্রে না তোলো। গত মাসগুলো আমার জন্য সুখময় সময় ছিল শরৎ। যেদিন মা বলেছিল তোমাকে নিয়ে অন্যত্র থাকতে, সেদিনই বুঝেছি ভালোবাসতে হলে, আগলে রাখতে হলে স্বার্থপর হতে হয়। আচ্ছা রাখুন এসব, চলুন সামনে যাই। অভ্র শরৎকে জড়িয়ে রাখে। এমন মুহূর্ত থেকে ছোটার ইচ্ছে নেই পুরুষের। তবে সহসাই শরৎ বলে উঠল, ধন্যবাদ আমার জন্মদিনকে বিশেষ করার জন্য। অভ্র ধীর কণ্ঠে হাসল। শরতের কানে টেছে ফিসফিসালে সে, ধন্যবাদের পরিবর্তে ভালোবাসি বলো। শরৎ দুষ্টুমিতে মত্ত হয়। জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে প্যাভিলিয়নের বাইরে চলে যায় সে। অভ্র তার মেয়েকে দেখে নিয়ে বাইরে প্যাভিলিয়নের মুখে দাঁড়িয়ে শরৎকে ডাকে। ফুলকে একা রেখে সে বাইরে যাবে না। কিছুক্ষণ নিজের মতো দৌড়ঝাঁপ করে শরৎও চলে এসেছে অভ্র কাছে। অভ্র করেছে সুযোগের সদ্ব্যবহার। কাছে এনে নিজের বধূর কোমর জড়িয়ে বলল, বলো। উহুম। ম্যাপল লিফের দেশে যখন নিয়ে এসেছেন, তখন আমার সেই দিনের চাওয়াটা পূরণ করুন। দিন প্রাঞ্জল স্বীকৃতি। অভ্র তার হাস্যোজ্জ্বল আননে সযত্নে চুমু আঁকে শরতের কপালে। দেওয়া হোক তবে তার বউরা চায়। আমি নতুন করে তোমার চুলের ঘ্রাণে নেশাতুর হওয়ার অভ্যাস গড়েছি। তোমাকে আমার নিরাপদ বুকে আগলে রাখাটা শিখেছি। এই নতুন আমি পেরেছি তোমার আত্মার সাথে পরিচিত হতে। এত কম সময়ে আমি বুঝেছি ভালোবাসলে তা অবশ্যই প্রকাশ করতে হয়। এখন আমি প্রকাশ্যে বলতে পারি আমি শুধুই তোমার। শুধুই আমার শরতের ব্যক্তিগত পুরুষ, যে পুরুষ তার শরৎকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, সব সময় স্নেহাদরে মুড়িয়ে রাখে। শরতের অধর হেলানো একেবারে টান টান ভাবে। খানিক বাদে দাঁত দেখিয়ে হাসল মেয়েটা। খুশিতে গদগদ হয়ে অভ্র গলা জড়িয়ে সে পুরুষের ওষ্ঠাধরে খেল প্রগাঢ় চুমু। অবশ্যই অভ্র তার ভালোবাসা আদান প্রদান করে নিতে ব্যস্ত হলো। বউকে এর অবহেলা করা যাবে না কোনোভাবেই। ম্যাপল লিফের দেশেই দিল সে তার ভালোবাসার প্রাঞ্জল স্বীকৃতি। প্যাভিলিয়ন থেকে বের হয়েই তারা চলে গেল রোন নদীর মনোরম দৃশ্য অবলোকনে। মাঝের পথে ছিল এপ্রিকট বাগান।
সারি সারি এপ্রিকটের এই বনভূমিও কোনো অংশে কম নয়। ট্রেইলের সৌন্দর্য বর্ধনে যেন প্রতিটা জিনিসই খুব সুন্দর ভূমিকা পালন করেছে। শরৎ অভ্র সংসার জীবন তখন থেকে বেশ সুন্দরভাবে চলছে। একে অপরের সকল পরিস্থিতিতে তারা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাজ শেষে এখনো অভ্রক্লান্তি নিয়েই তার ঘরে ফেরে, কিন্তু এখন আর সে তার অবসন্নতাকে অগ্রাধিকার দেয় না। তবে শরতের কাছে আবদার করে সব সময় চুলগুলোতে যেন একটু হাত বুলিয়ে দেয়। কখনো শরৎ কাজের ব্যস্ততা দেখালেই সৌম্য পুরুষ মাইগ্রেনের মিথ্যা অজুহাত দিয়ে হলেও শরৎকে নিজের কাছে নিয়ে আসে কিছু সময়ের জন্য। একে অপরের যত্নে তারা রাখে না কোনো খামতি। অপরদিকে অভ্র মা কিংবা বোনকে বিয়ের বাড়ির ছেলের সাথে যোগাযোগ করে না, করেন কেবল অভ্র বাবা। প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও ছেলের পরিবারের সাথে তিনি কথা বলে সময় কাটান, শরৎকে বাবার স্নেহ দেন, নাতনিটার সাথে ভিডিও কলে নানান অঙ্গভঙ্গি করে দুষ্টুমি করেন। ফুল ধীরে ধীরে বেড়ে উঠছে তার মা বাবা ও দাদুর আদরে, স্নেহে। নারীর যেমন উচিত পুরুষকে বোঝা, পুরুষেরও উচিত তার সঙ্গিনীকে একটু বুঝে নেওয়া। তাতেই তো নারীর সুখ। সংসার জীবনে নারী পুরুষকে একে অপরের মানসিক শান্তির ভান্ডার হতে হয়। তাতেই সংসারের আনাচে কানাচে থাকবে সুখ সুখ সুঘ্রাণ। এভাবেই থাকুক শরৎ অভ্র, সাথে তো আছে তাদের একমাত্র অংশ ফুল। সমাপ্ত।